দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের ফল অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সত্যি সত্যি কিন্তু একটি নির্বাচন হয়ে গেল এবং চমৎকার উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি হলো। ভোটের ফলও প্রকাশ পেল। এখন শুধু সময়ের অপেক্ষা কখন সরকার গঠন হবে এবং সেই ঘোষণাটিও ইতোমধ্যে চলে এসেছে। ভোটের পূর্ববর্তী, ভোটের দিন এবং ভোটের পরে এখনকার অবস্থা নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত। আমাদের সাথে উপস্থিত আছেন বিশ্লেষক এবং সাংবাদিক শাহেদ আলম। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেনকে। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা ফয়েজকে দিয়ে শুরু করতে চাই। ফয়েজ, মার্কেটে একটু কথা চালু আছে যে আপনারা আরও 180 দিন থাকছেন, মানে ক্ষমতাকে আঁকড়ে ধরার যত কলা কৌশল সব কিছুই আপনাদের বিরুদ্ধে বলা হচ্ছে। কেন কেন বলা হচ্ছে এটা তো আমার পক্ষে বলা মুশকিল। কেন বলা হচ্ছে এটা যে বা যারা বলে তাদের কাছ থেকে আপনার ব্যাখ্যা শুনতে হবে। বাট আমি আপনাকে যেটা আপনি মার্কেটে চালু আছে বলে যেটা বলছেন সেটা যেভাবে এক্সপ্লেইন করতে পারি, ইটস আ কমপ্লিটলি রিউমার। আমার মনে হয় আমরা আর 2-1 দিন আছি আর কি, ক্ষমতায় না দায়িত্বে। তো এরপরে 180 দিন আমরা যতদিন বেঁচে আছি ততদিনই আছি দেশে। সো এই জায়গায় এটা সম্ভবত একটা পুরনো আলোচনা, বাট এইটার যে সূত্রপাতটা সেটা খুব সহজ সূত্রপাত নয়। এইটা এক শ্রেণীর খুব উৎকৃষ্ট মানের চিন্তক, বুদ্ধিজীবী, বিশ্লেষক, ওনারা এই তত্ত্বটা দাঁড় করিয়েছেন এনিহাও। যখন ওনারা দেখেছেন যে দীর্ঘদিন থেকে যে প্রচারটা করছেন যে ইলেকশন হবে না, ইলেকশন যখন হয়েই যাচ্ছে তাহলে কি করা যায়, কি বলা যায়, তাহলে নতুন তত্ত্ব নিয়ে মার্কেট হাজির হতে হয়। সেটা হচ্ছে যে নির্বাচনের পরেও এই সরকার আরও 6 মাস থেকে যাবে। তাহলে এটা কিসের উপরে বেস করে দাঁড় করালেন ওনারা? সেটা হচ্ছে ঐকমত্য কমিশনে আলোচনার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলির যে মতৈক্য, তার ভিত্তিতে যেই সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলি গৃহীত হয়েছে সেগুলি গণভোটে গেছে, আপনি জানেন। সেটা গণভোটে যদি নির্বাচিত হয়, সেটাও ইতিমধ্যে হয়েছে, তাহলে সংসদের প্রথম 180 দিন স্বাভাবিক যেই সাধারণ সংসদ, সেই সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তাহলে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য কারা হবেন? ওনারা ওটাকেই বানাতে চেয়েছেন বেসিক্যালি যে ওই 180 দিন বা ওই 6 মাসটা এই সরকারি দায়িত্বে থেকে যাবে, এরকম কিছু নেই। এই যেই এমপিরা আগামী 2-1 দিনের মধ্যে শপথ গ্রহণ করবেন, ওনারাই মূলত আগামী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। ওনাদের ডুয়েল রোল থাকবে, দ্বৈত রোল। ওনারা একই সঙ্গে সাধারণ একজন সংসদ সদস্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেন সংসদে সেসব করবেন, পাশাপাশি যেই সংস্কারগুলি বা যেই সংশোধনগুলি সংবিধানে সন্নিবেশিত হবে সেটার ওয়ার্ডিংটা ঠিক করবেন, ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন, ওটা আলোচনা করে ওনারা ঠিক করবেন। আপনি জানেন যে এখানে বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে কতগুলি পার্টির। সেক্ষেত্রে যেই দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের নোট অফ ডিসেন্ট নিয়ে তারা সংসদে আলাপ করবেন, যেগুলি ড্রপ করার ওনারা ড্রপ করবেন। তার ভিত্তিতেই এই যে ওনারা মানে এগুলি নিয়ে নানান কনফিউশন নানান সময় ছড়ানো হয়েছে। তো এই যে ড্রপ করার প্রভিশন, এটাও কিন্তু আপনার গণভোটের যে 4টি প্রশ্ন, শেষ প্রশ্নটি হচ্ছে সেই বিধান যুক্ত করা, যে যেই দল যেভাবে এই সনদে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সুতরাং এই সময়কালকে ওই অতি বুদ্ধিজীবীরা খুব ষড়যন্ত্রমূলকভাবে, পরিকল্পিতভাবে দেশের নাগরিকদেরকে বিভ্রান্ত করার জন্য এই কাজটি করেছে। আমার ধারণা এটাতেও তারা ব্যর্থ হয়েছে না, তার বলার আলাদা করে কোনো অপেক্ষা রাখে না, এটাতেও তারা ব্যর্থ হয়েছেন। সুতরাং এই অবান্তর বিষয়গুলিকে সামনে এনে
নানান সময় যেই সুবিধাটা নিতে চেয়েছে সেটা নিতে পারেনি। এর কারণ দেশের মানুষ অনেক সচেতন, অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টিগুলি যার যার নিজ নিজ অবস্থান থেকে খুবই রেসপন্সিবল আচরণ করেছে এই পর্যন্ত। সামনের দরজা দিয়ে যাবেন নাকি পেছনের দরজা দিয়ে যাবেন? কোথায় যাব? কোথায় কোথায় যাব? যাওয়ার সামনের দরজা আর পিছনের দরজা বলে কিছু নাই। আমরা কোথায় যাব? আমরা এই সরকারে যারা বিভিন্ন পরিসরে দায়িত্ব পালন করছেন তারা তো এক একজন মানুষ এক এক ডিসিপ্লিন থেকে আগে এসেছেন। আমি সাংবাদিকতা থেকে ফিরেছি, আমার ইচ্ছা সাংবাদিকতায় ফেরার। সেক্ষেত্রে আর দু একদিন হয়তো আমার এই দায়িত্ব পালন করতে হবে, দু একদিন পরে আমার চাকরি শেষ হবে। সেক্ষেত্রে চাকরি শেষ হলে আমি নতুন চাকরি খোঁজা শুরু করব। কোথায় যাব? চমৎকার, ধন্যবাদ। শাহেদ আলম, আপনার কাছে যেতে চাই। বিএনপি জোটের ভূমিধস বিজয় যেটাকে বলে সেটা হলো, এখন বিএনপি জোট বলা যায় এক প্রকার তারা সরকারি দল, সময়ের অপেক্ষা মাত্র সরকার গঠনের। সরকারি দলের ধরে নেই যে তারা এখন সরকারি দল, সরকারি দলের পক্ষ থেকে কয়েকজন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দিচ্ছেন যে ভোটের ফলাফলে তাদের আসনে কারচুপি করা হয়েছে। এটা থাকবেই। এখন বাংলাদেশের মতো একটি দেশে 18 কোটি মানুষের নির্বাচনে অনিয়ম হবে না, এতটা ইউটোপিয়ান সোসাইটি বাংলাদেশ এখনো হয়নি। কিন্তু দেখতে হবে মাত্রাটা কি। এখন অনিয়ম বলতে শুধু নির্বাচনের দিন কিন্তু না, নির্বাচনের আগের দিন, নির্বাচনের পরের দিন, নির্বাচনের দিন, এই 3টে দিন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন নির্বাচনের আগের দিন ওয়াজ কাইন্ড অফ ওয়াইল্ড সিচুয়েশন। পয়সা কড়ির যথেচ্ছ ব্যবহার, বাড়ি বাড়ি যেয়ে পয়সা দেওয়া, একজন 74 লক্ষ টাকা নিয়ে আটক হলো, তার পক্ষে বয়ান তৈরি করা, হাজার এরকম শত ঘটনার আমরা জানি। তো সেটা হচ্ছে আগের দিন। এবং আগের দিনের যে উত্তেজনা, যে ওয়াইল্ড অর্থাৎ বন্য সিচুয়েশন, সেইটা ধারাবাহিকতায় নির্বাচনের দিন মারাত্মক প্রাণহানি, রক্তপাত, হই হুল্লোড়, কেন্দ্র দখল, বেদখল, পাল্টা দখল হওয়ার কথা ছিল, সেটা হয়নি। দ্যাটস অ্যাবসলিউটলি বিউটি অফ দিস ইলেকশন। নির্বাচনের পরদিনটা আরও বেশি শঙ্কাপূর্ণ হয়। আমাদের এর আগের নির্বাচনগুলো আমরা দেখেছি যে নির্বাচনের পরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, সংখ্যালঘুদের উপর নির্যাতন, প্রতিপক্ষকে ঘোলা পানিতে মাছ শিকার করে। এবার কিছু কিছু ঘটনা যে হয়নি একেবারে তা না। আমি দেখলাম এনসিপির তরফ থেকে কিছু অভিযোগ আনা হয়েছে যেগুলোর লেজিটিমেসি এবং সার্বিক সত্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, কেননা গুজব এবং প্রতিপক্ষকে ঘায়াল করার যে রাজনীতি সেটা তো আমাদের মর্যাগত। কিন্তু আপনি যদি এই 3 দিন, ইলেকশনের আগের দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পর দিন যদি কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো যে ইলেকশন আপনি আউট অফ 100 আপনাকে মিনিমাম 95-97% অফ অ্যাকুরেসি দিতে হবে। যে 3% ঘটনা আছে সেটা আমার কাছে আছে। জাল ভোটের যে বিষয়গুলো এসছে নির্বাচনের দিন, একেবারে আমার কাছে একদম স্পষ্ট ভিডিও আছে, ডকুমেন্টেশন, জাল ভোটটা কোথায় দেওয়া হচ্ছে, কোন প্রতীকে দেওয়া হচ্ছে। তো এগুলা কি মেজর ইস্যু? একটা না দুইটা প্রতীকে দেওয়া হচ্ছে? আমার কাছে যেগুলো এসছে সেটা তো আমি তো কোনো ভিডিও দেখি না, আমার কাছে ভিডিও ডকুমেন্টেশন নাই। আমি চাইলে এখন দেখাইতে পারি, সেটা সময় নষ্ট হবে। আমার কাছে যেগুলো আসছে সবই দাঁড়িপাল্লার পক্ষে জাল ভোট দেওয়া হয়েছে। এখন কেউ যদি বলেন না ধানের শীষের পক্ষেও জাল ভোট দেওয়ার ভিডিও ডকুমেন্টেশন আছে, আই উইল অ্যাকসেপ্ট ইট, বাট আমার কাছে আসে নাই। তো এখন কথা হচ্ছে যে এরপরে কিছু কিছু বিষয় আপনাকে দেখতে হবে। এই নির্বাচন মারাত্মক লেসন সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষত জয়ী দল বিএনপির জন্য। তারা জয়ী হয়েছে ঠিকই, কিন্তু খুব একেবারে টু থার্ড মেজরিটি আপনি পেয়েছেন, ভূমিধস বিজয়। কিন্তু আসন ভিত্তিক যদি আপনি জয়ের হিসাব দেখেন, তাহলে 53টা সিটে তারা জয় পেয়েছে লেস দ্যান 5000 ভোটের ব্যবধানে, হুইচ ইজ অ্যাবসলুটলি, এটাকে বলে কানের পাশ দিয়ে যাওয়া। এই কানের পাশ দিয়ে যাওয়ার যে লেসন, সেইটা যদি সরকারি দল হবে যারা, তারা যদি না নেয়, তাহলে এটা খুব মারাত্মক একটা ঝুঁকি নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে বলে আমি চমৎকার মনে করি। প্রশ্ন আপনি তুলেছেন, বলেছেন চমৎকার করে। আমি এই প্রশ্নটাই তাজরিয়ানের কাছে করতে চাই। এই যে কানের কাজ দিয়ে গেল 53 জন বলুন আর 55 জন বলুন, এটাকেই যারা পরাজিত হয়েছেন, ওই সমস্ত আসনে জিততে পারেন নাই, অথবা জামাত জোট, তারা এটাকে বলছেন যে
এটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। 2000, 500, 1000, 3000, 4000 ভোটের ব্যবধানে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? আসলে এই বিষয়ে আহ, অনেক অ্যালিগেশনস এসেছিল কালকে। আসলে আমি সেভারাল নাম্বার অফ ফোন কলস পেয়েছি। অনেকে আমাদের আসন থেকেই বলি যে আমাদের যে বাগেরহাটের যে আসনটি, ওখানে আনএক্সপেক্টেড একটা উইন হইল ফ্রম জামাত সেন্ট। আনএক্সপেক্টেড কারণ ওখানে বলতে পারেন যে বিএনপি পপুলারিটি অনেকটা ছিল, কিন্তু যেহেতু আপনার একটা স্প্লিট হয়ে গেল বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, বিএনপি থেকে যে ভোট পায়, নমিনেশনটা পায় নাই, অ্যান্ড দি নমিনেটেড ক্যান্ডিডেট ব্যারিস্টার জাকির হোসেন, ওই ঘোড়া মার্কা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিছুটা ভোট রিডিরেক্ট করে নিয়ে গিয়েছিল। আর তাছাড়া ধরেন একটা কেন্দ্রে, মানে বলতে পারেন যেই কেন্দ্রে বিএনপি সবসময় খুব ভালো করে জিতেছিল, ওই কেন্দ্রে দেখা গিয়েছে ফলাফল বিএনপির জন্য খুব একটা ভালো হয় নাই। তো দেখা গিয়েছে যে বাই দি এন্ড অফ দ্য নাইট আমি কমপ্লেন্টস পেয়েছি বিএনপির ওখান থেকে যে মনে হয় এখানে কারসাজি হয়েছে। আবার পেয়েছি জামাতের কিছু মানুষের থেকে যারা আমাকে ফোন করে শুনতে চেয়েছে যে ইলেকশন মেকানিজম হয়েছে কিনা, কারণ যত রাতের গভীরতা বেড়েছে দেখা যাচ্ছিল যে ফলাফল নিয়ে ধরেন যারা হার্ড ছিল তাদের কমপ্লেইন ছিল। তো ওই ক্ষেত্রে আমি বলেছি দুই দিক দিয়ে যে এই আই ডোন্ট থিঙ্ক যে কোনো চান্সই ছিল কারসাজির। কারণ দেখা যাচ্ছে যে আমি নিজে তো বের হয়ে প্রত্যেকটা কেন্দ্র ঘুরেছিলাম, দেখেছি যে ভোটার স্যাটিসফ্যাকশন থেকে শুরু করে আপনার কোনো রকমের সহিংসতাও ছিল না, এবং এই টাইপ অফ সুষ্ঠু নির্বাচন আসলে আমরা চাচ্ছিলাম, আশাবাদী ছিলাম, কিন্তু হয়তো অনেকে এক্সপেক্ট করছিলাম না। সো আই উড সে যে আপনার এইবারের নির্বাচনে আসলেই আপনার যেহেতু লেভেল প্লেইং ফিল্ড ছিল, এ কারণে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি। এবং কিছু কিছু আসনে ধরেন আপনার ওই ক্যান্ডিডেটরা বা ওই দলের মানুষরা ওরা চাচ্ছিল যে জিতবে, কিন্তু ওনারা হয়তো এস্টিমেশনটা ঠিকভাবে করেন নাই। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এখনও দেখা যাচ্ছে যে অনেকে কমপ্লেন করে যাচ্ছে। আই উড সে যে লেট দেম ভেন্ট। কিন্তু দুই পক্ষই তো কমপ্লেইন করছে। জি। ব্যক্তি পর্যায়ে বিএনপির প্রার্থীরা কমপ্লেইন করছে, আবার এদিক দিয়ে 11 দলীয় জোট কমপ্লেইন করছে যে ভোট রিগিং হয়েছে, কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। সত্যি বলতে গেলে আমার মনে হয় 11 দলীয় জোটের চেয়ে বেশি হলো যে 11 দলের আপনার অ্যালায়েন্সের যে ভোটার গ্রুপ ছিল ওরা বেশি কমপ্লেন করছে, হ্যাঁ, এই যে ওটা বুঝছেন? নাহিদ ওরা ইসলাম, বেশি কমপ্লেন করছে। নাইনসিপির প্রধান, উনি জয়ী হয়েছেন 2000 ভোটে, তাই না? এখন কাইয়ুম সাহেবের ওই এলাকার মানুষ বিশ্বাসই করতে পারতেছেন না যে ওখান থেকে কাইয়ুমের পরিবর্তে অন্য কেউ জয়ী হয়ে আসতে পারে। আবার কাইয়ুম আবার বলতেছে যে মানে তাকে আবার হারিয়ে দেওয়া হয়েছে। ওইটাই তো ব্যবধান, যেহেতু 2000 ভোটের ব্যবধান, সো কাইয়ুম বিশ্বাসই করতে পারতেছেন না যে এটা সম্ভব। আবার মির্জা আব্বাসের এলাকায়, মির্জা আব্বাসের এলাকায় মনে হয় 5 না 6,000 ভোটের ব্যবধান। হ্যাঁ, তো ওখানেও তারা আবার অভিযোগ করছে যে না, এখানে হারিয়ে দেওয়া হয়েছে। আপনাকে দেখতে হবে যে পোস্টাল ব্যালট, যে প্রবাসীরা যে ভোট দিয়েছে, দোজ পিপল মেড দ্য বিগ ডিফারেন্স জয় পরাজয়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে হিন্দু ভোটের কাস্টিং, নারী ভোটের কাস্টিং, এবং আই উড সে ডেফিনেটলি এটা আমি যদি না বলি অত্যুক্তি হয়ে যাবে। আওয়ামী লীগের নন ক্রিমিনালস যাদের হাতে রক্তের দাগ নেই, কিংবা সফট আওয়ামী লীগার, তারা যে বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে, উগ্রপন্থাকে বাঁচাতে শেষ মুহূর্তে এসে তাদের সকল রকম রিজিডনেস পরিত্যাগ করে তারা মাঠে গিয়েছে ভোট দিতে, যে নো, উই হ্যাভ টু গো অ্যান্ড ভোট। আমার কাছে অন্তত 30 জন ফোন করে বলেছেন, ছবি দেখিয়েছেন যে আই ভোটেড ফর ধানের শীষ বিকজ ওকে আই হ্যাড নো অপশন। সো এই বিষয়গুলো শেষবেলায় এসে এই ব্যবধানটা গড়ে দিয়েছে। এবং এই যে বললাম যে 50 আসন, এটা সেটা, এগুলো আমি মনে করি দ্যাটস এ বিগ মেসেজ। এই জন্য কি মানে আওয়ামী লীগের ভোট বেশি পড়েছে, সেজন্য নায়ের পক্ষে তুলনামূলক ভোট বেশি পড়েছে, বিষয়টা এরকম কিনা? না, নায়ের পক্ষে কিন্তু তুলনামূলক ভোট বেশি পড়ে নাই, মানে হায়ের যেটা পক্ষেই অনেক আশা বেশি করা ভোট হয়নি। পড়েছে। 2 কোটির উপরে তো ভোট পড়েছে, 2-2.5 কোটি ভোট পড়েছে নায়ের পক্ষে। হ্যাঁ, বিকজ অল দ্য পার্টিসিপেটেড পার্টিস তারা হায়ের পক্ষে ছিল, এবং ব্যালটটাও যেভাবে সাজানো হয়েছে, একজন সাধারণ মানুষ হার পক্ষে টিক চিহ্ন দেখছে তো ভাবছে যে এটাই মনে হয় ঠিক আছে।
নার পক্ষে ক্রস চিহ্ন দেখছি, তো এটা মনে হয় এখানে দেওয়া যাবে না। সো সব কিছু মিলিয়ে হ্যাঁ ভোটের পরিমাণ অনেক বেশি। আর একটা বিষয় আপনাকে মানতে হবে, আওয়ামী লীগের খুব বেশি ভোটার ভোট কেন্দ্রে যায়নি। টোটাল ভোট ক্যাস্ট যখন 60%, আপনাকে ধরতে হবে যে বাংলাদেশের আওয়ামী সমর্থক যদি আমরা ধরি 15 থেকে 20%, এই 20%-এর খুব কম মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। আপনি যদি 70% ভোট কাস্ট হতো, আমরা ধরতাম আওয়ামী লীগের হাফ অফ দ্য আওয়ামী লীগ ভোট কেন্দ্রে গিয়েছে। যদি ভোট কাস্ট হতো 80%, আমরা ধরতাম যে আওয়ামী লীগের ফুল ফোর্স গিয়েছে। ফোর্স ভোট কেন্দ্রে গিয়েছে। কেননা 80%-এর উপরে ভোট কাস্ট সাধারণত ফেয়ার হিসেবে গণ্য করা হয় না। অ্যাজ ইউজুয়াল অনেক ওকে, মানুষ কাজ থাকে। আমি একটু আহমেদ ফয়েজ আপনাকে প্রশ্ন রাখতে চাই যে ফয়েজ আহমেদ, গণভোটের ব্যাপারে সরকার আসলে কতটা সিরিয়াস ছিল? এই গণভোট নিয়ে একটা ধোঁয়াশা ছিল, শাহেদ আলম বলল যে মানুষের ভিতরে বোঝাপড়ার একটা সমস্যা ছিল। আপনি দেখেন যেখানে মানে গণভোটের যে রেশিও, সেই রেশিওতে না ভোটের সংখ্যাও কিন্তু কম না। এটা কেন হলো? গভর্নমেন্টের এত সময় পাওয়ার পরও গভর্নমেন্ট কেন এটাকে আরও বেশি ইনক্লুসিভ করতে পারলো না? এই প্রশ্নের উত্তর আমি নিব আপনার কাছে। কথা বলছি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের সাথে। ফয়েজ আহমেদ, একদিনে দুটো ভোট, তার ভিতরে জাতীয় নির্বাচন এবং গণভোট। গণভোটের প্রচারণার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বলা হয়েছে যে 147 কোটি টাকা খরচ করেছে, কিন্তু এটি কি জনসাধারণকে, ভোটারদেরকে বোঝানোর জন্য কোনো দুর্বলতা আপনার চোখে পড়ে কিনা? 147 কোটি টাকা খরচ করেছে বিভিন্ন মন্ত্রণালয়, এই তথ্যটা কি ভেরিফাইড? ভেরিফাইড না, আমি বলেছি বলা হয়ে থাকে। না, এগুলি ঠিক না। যাই হোক, সেটা অন্য আলোচনা। গণভোটের প্রচারণার চেয়ে বড় বিষয় হচ্ছে যে গণভোট ইস্যুতে যখন সরকার সেই অর্থে কোনো কার্যক্রম শুরু করে নাই, সেই সময় মিডিয়াতেই ক্রিটিসিজম ছিল যে সরকার কেন গণভোট নিয়ে মানুষকে সচেতন করছে না। আবার যখন সরকার মানুষকে সচেতন করা থাকা শুরু করলো, তখন আবার এই আলোচনাও হয়েছে যে সরকার কেন গণভোট নিয়ে কথা প্রচারণা চালাতে পারে কিনা। যাই হোক, অনেক সময় অনেক রকম আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আলটিমেট বিষয় হচ্ছে গণভোটের ইস্যুটা একটু কমপ্লেক্স। এটা অলমোস্ট সারা দুনিয়াতেই কমপ্লেক্স। গণভোট খুব জিনিসটাই তো একটা কমপ্লেক্স ইস্যু। সেটাকে যতটা সহজ করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, মানুষ তার যে অপশন বেছে নেওয়ার সেই জায়গাটা অপশন বেছে নিয়েছে। যে শাহেদ বেগটা বললেন না যে ব্যালটে ক্রস এবং টি মনস্তাত্ত্বিকভাবে অনেকের হতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে সবাই তো ওই মাত্রায় শিক্ষিত নয় যে পড়তে পারেন। হ্যাঁ না, অনেকে পড়তে পারে না, কিন্তু টিক এবং ক্রস মানুষ বুঝেন। ওই বিবেচনা থেকে এটা করা, কিন্তু এট দ্য সেম টাইম এটা ট্রু না। আমি আপনার বলছি যেমন গ্রামের মানুষ কিন্তু হ্যাঁ, at the same প্রার্থীর time, নাম ওটা- জানে না, ওটা প্রতীক দেখে। ওটার সময় আমি এগ্রি। তো আপনি এই প্রতীকও হাতে ঠিক আর না এটা দেখেও তারা এই বিষয়ে সিদ্ধান্ত হ্যাঁ, নিয়েছে। হতে পারে। সো আলটিমেটলি হচ্ছে যে মানুষকে এখানে আপনি জানাতে পারেন যে এই বিষয়ে, মানুষকে তার জোর করার সুযোগ নেই, তার গণতান্ত্রিক অধিকার। ধরুন গণভোট যদি হেরে যেত, কি করার ছিল? কিছু তো করার নেই। এখন আমরা অনেক কিছু খুবই হাইপোথেটিক্যাল জায়গায় থাকি যে মানুষ এটা চায়, বলি না? মানুষ আলটিমেটলি চায় কিনা এটা তো আমি হেড টু হেড গিয়ে মানুষের সঙ্গে ইন্টারভিউ করছি না, বোঝা মুশকিল। তো এই বোঝার যে আমাদের ট্রেডিশনাল যে ফর্মস, সেটা হচ্ছে একটা বড় ফর্ম হচ্ছে পলিটিক্যাল পার্টিস, তার নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে বুঝি, আরেকটা হচ্ছে মিডিয়া, গণমাধ্যম দিয়ে বুঝি। একদম ট্রেডিশনাল এই দুইটা ফর্ম সবচেয়ে স্ট্রং। সো এসবের মধ্য দিয়ে এবং একটা গণ আন্দোলনের থেকে আমরা যখন টের পেলাম যে মানুষ একটা পরিবর্তন চায়। এখন এই যে পরিবর্তন চাওয়া, এটা আসলে কি পরিবর্তন চায়? পরিবর্তন আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকেই চাই, কিন্তু পরিবর্তন কি চাই এইটা আমাকে বললে হয়তো আমি 2 মিনিট বলতে পারবো, ভাই আমার চেয়ে বেশি জানেন, বেশি বোঝেন। উনি হয়তো 5 মিনিট বলতে পারবেন, উনি পরিবর্তন প্রক্রিয়ার মানুষ, উনি হয়তো 6 মিনিট বলতে পারবেন। এটা হচ্ছে রিয়েলিটি, যে আপনি হয়তো আরও 10 মিনিট বলতে পারবেন। আপনি পরিবর্তন চায় এরকম মানুষকে প্রতিদিন কথা বলেন, কিন্তু আমার যেই মানুষটা আলু বিক্রি করে কারণ বাজারে, সেও পরিবর্তন চায়, কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে হয়তো খুব এক্সপ্লেইন করতে পারবে না। এই এক্সপ্লেইন প্রক্রিয়াটা ঠিক করার জন্যই একটা আলাপ আলোচনা, তার ভিত্তিতে হওয়া একটা চূড়ান্ত জায়গায় আসার পর পলিটিক্যাল পার্টিগুলি এই জায়গায় ঐক্যমত্য হয়েছে যে আমরা একটা গণভোটে দিয়ে যেতে পারি বাস্তবায়নের পদ্ধতির এখন জন্য। যে সংসদ গঠন হচ্ছে 2/3 মেজরিটির ভিত্তিতে, সেই সংসদ যদি চায় যে এই জুলাই সনদ
যেটা হয়েছে এটা তারা বাস্তবায়ন করবে না, এই গণভোট তারা আমলে নেবে না, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তারা যদি বলে যে নিব না, সব কিছুর মানে আপনার কনসিকুয়েন্সেস আছে। প্রথম কথা হচ্ছে গণভোট, এটা একটা তো এটাও একটা ভোট, এটার জন্য একটা সংসদের আলাদা রোল আছে। সেই রোলটাকে আরেকটা সংসদ, যেটা রাজনৈতিক দল নির্বাচিত, সেই সংসদ যদি বাতিল করে দিতে চায়, এর আইনি ব্যাখ্যা, এই বিতর্কটা যখন আসবে তখন নানান আইনি ব্যাখ্যা দাঁড়াবে। ধরুন আমি পজিশন নিলাম না, পারে না, ভাই একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করলো, পারে, আমি জাস্ট যুক্তির খাতিরে, তখন আমরা দুজনই কিন্তু গো থ্রু দ্য ল, নানান যুক্তিতর্ক বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে বিতর্কটা তোলা এবং সেই বিতর্কের উপরে পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা করা। কিন্তু আমি বলছি কনসিকুয়েন্সেস কি? কনসিকুয়েন্সেসগুলি বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল পার্টিগুলি যে কোনো সময়ের চেয়ে বেশি এই সময়ে এসে কনসিকুয়েন্সেস সম্পর্কে অবগত। সেই অবগতির ফলেই কিন্তু আমরা ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটা পেয়েছি। বিকজ আপনি দেখেন, মানে কি না কি কাকে কি বলেছে, হ্যাঁ, কিন্তু আঘাত করেছে না, জানে যে আমি তাকে আঘাত করার মধ্য দিয়ে যেটা ঘটবে তার পরবর্তীতে কি ঘটতে পারে এ বিষয়ে সচেতন। সুতরাং পলিটিক্যাল পার্টি, নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের অবাধ ক্ষমতা পার্লামেন্টে গিয়ে, ওনারা একদম চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতার কারণে যদি সংসদের নাম বদলে ফেলেন, দে ক্যান ডু ইট, তারা উদ্যোগ নেবেন। কিন্তু বিষয় হচ্ছে ওনারা যেই কোনো জিনিসই উদ্যোগ নেয়ার ক্ষেত্রে আবার সেই ফিরে যাবেন যে আমি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। এই সংসদ গত অনেকগুলি সংসদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। কী কারণে জানেন? গত অনেকগুলি সংসদে এখানে অনেক মানুষ কথা বলেছে, তারা আসলে কেউ নির্বাচিত মানুষ ছিলেন না, তাদের আবার মানুষের কাছে ফিরে গিয়ে নির্বাচিত হয়ে যাওয়ার তাগিদ ছিল না। এই সংসদের প্রতিনিয়ত এই তাগিদটা থাকবে। ওকে, চমৎকার। শাহেদ আলম, আওয়ামী লীগ তুমি কার? আওয়ামী লীগ কি এই ভোটে বেশিরভাগ বিএনপির ছিল? আমি সেটা মনে করি না। আওয়ামী লীগের দলীয়ভাবে কোনো ইনস্ট্রাকশন ছিল না কাকে তারা কিন্তু ভোট তাদের দিবে। একটা নেগেটিভ ক্যাম্পেইন ছিল। ছিল নো ভোট নো ভোট, এবং সেটা তো আমরা দেখেছি। 60% মানুষ ভোট দিয়েছে, তার অর্থ আওয়ামী লীগের খুবই হয়তো মার্জিনাল 2-3-5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, বাকিরা যায়নি। এবং যেই জায়গায় ভোট কেন্দ্রে গিয়েছে সেখানেও ভোট স্প্লিট হয়েছে। যেমন মানে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জামাতকে যে একবারে ভোট দেয় নাই তা তো না। তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর আসনে কেন তার পুত্র জয়ী লাভ হইল, তাই না? সাতক্ষীরা, খুলনার বৃহত্তর বেল্ট, এখানে তো হিন্দু অধ্যুষিত, সেখানে কেন জামাতের ইনসার্জেন্স হলো? সো তারাও জামাতকে ভোট দিছে। কিন্তু আবার ঠাকুরগাঁর মতো জায়গায় মির্জা ফখরুল 97,000 ভোটের ব্যবধানে জিতেছেন, ওখানে হিন্দু ভোটই আছে 86,000। ওই আসন নিয়ে তো আমরা বহুত কাচাল শুনেছি যে ওটা নাকি জামাতের হাব, দেলোয়ার সাহেব জিতে যাবে, ব্যাপক ইয়ে। সো ইটস বিন স্প্লিটেড ফ্রম আসন টু আসন। একটা আসন দেখে ওই আসনে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে কাকে দিবে দিবে না। কিন্তু আমি ঢাকার আরবান মিডল ক্লাস, যেটা আওয়ামী লীগের কথা বলছি, যাদের হাতে রক্তের দাগ নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি ইমান আছে, শেখ মুজিবকে ভালোবাসে, তারা নিজেদের সব অরাষ্ট্রটা জড়তাকে পরিহার করে তারা ধানের পক্ষে কাজ করেছে। একজন আওয়ামী লীগকে আমি দেখি নাই ঢাকা শহরে বুদ্ধিমান আওয়ামী লীগ যে জামাতের পক্ষে কাজ করেছে। সেজন্য আজকে আওয়ামী লীগের একটি ইউনিয়ন পর্যায়ের অফিস খুলে দেওয়া হয়েছে। এটা দেখুন, ওইটা একটা প্রমিসেস জেলা পর্যায়ে তারা করেছে, এবং আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দ্যাট। মূল কথাটা কি? মূল কথাটা হলো যে আপনি মানুষ একটা রাজনৈতিক জীব, সামাজিক জীব ছিল, সমাজের রাজনীতিটা এত বেশি গাঢ় হয়ে কিন্তু গেছে। তাদের কার্যক্রম তো এখনো তো ওপেন হয়নি। না, ওপেন হয় না এখন। এটা হয়তো টোকেন কিংবা এটা দৃশ্যমান একটা জিনিস যে সাইন অফ কোলাবোরেশনস কিংবা একসাথে থাকার যে ওয়াদা। তারেক রহমান যেটা বলছেন যে রাজনীতি করার অধিকার তো যে কারোরই আছে। তো আওয়ামী লীগের এখন দলীয়ভাবে তারা কতখানি রাজনীতি করতে পারবে এখনই সেটা একটা বিষয়। আমি যদি আরো স্পষ্ট কথা বলি, এর মধ্যে দিয়ে ভুল বার্তা দেওয়া ঠিক হবে না। এটা নিয়েও নানান রকম কনস্পিরেসি থিওরি হচ্ছে। প্রথমত আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার হরণ করার যদি আইনিগতভাবে তারা দোষী সাব্যস্ত হয়, এটা চাইলেও বিএনপি তাদেরকে উদারহস্তে রাজনীতি করতে দিতে পারবে না। কারণ তার প্রতিটা মুহূর্তে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হাসনাত, নাহিদ, সার্জিস, আক্তাররা। জামায়াত ইসলামের মতো একটা মনস্টার বেরিয়ে এসেছে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমি ডাকসুর কয়েকজনকে বলতে শুনেছি, তারা অভিনন্দন জানিয়েছে বিএনপিকে, তারেক রহমানকে, কিন্তু একটা জায়গায় তারা বলছে যে না, প্লিজ আপনারা যাই করেন আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আনেন না। সো
এই প্রেশারগুলো বিএনপির এই গভর্নমেন্টের সাথে আছে, দো দে গট মেজরিটি ইন দ্য পার্লামেন্ট, কিন্তু পার্লামেন্টে মেজরিটির দোহাই দিয়ে একেবারে তারা এই সমস্ত মানুষের ভাবনা, রাজপথের আন্দোলনের হুমকি, ঢাকার মধ্যে একটা জায়গায় কি পয়েন্টগুলোতে সব জামায়াত ইসলামীর সংসদ সদস্য জিতছে, তারা চাইবে না যে তাদের গভর্নমেন্ট ক্রিপেলড হয়ে যাক। Okay. তাছাড়া আওয়ামী লীগেরও তো বুঝতে হবে যে আওয়ামী লীগের এই পলিটিক্যাল ক্যাপাসিটি তৈরি হয়েছে কিনা যে তারা আবার বাউন্স ব্যাক করবে, আমি তো দেখি নাই। জি, আমি একটু তাজরিয়ানের কাছে যাই। শাহেদ আলম বলছিল যে সফট আওয়ামী লীগ যারা ভোট দিয়েছে তাদের হাতে রক্ত নেই, কিন্তু আপনারা যেই তদন্ত কমিটি আপনাদের হলো নির্বাচন সংক্রান্ত 14, 18, 24, এই যে নির্বাচন করতে না পারা, নির্বাচন মানুষকে ভোট দিতে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, এই যে অপরাধ, কি কি অপরাধ আপনারা পেয়েছিলেন, আপনাদের সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছিল, আর 2026-এর নির্বাচনটা কিভাবে হলো? সো এর আপনার 14, 18 আর 24 প্রত্যেকটা নির্বাচনের ধরেন একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। ফর এক্সাম্পল 2014 সালের নির্বাচন আর এই ফিচার্সগুলো কিন্তু ওয়াজ অলরেডি সেট বিফোর উই স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। তো আপনার বেশ কিছু নিউজ পেপার কভারেজও ছিল এবং বলতে পারেন যে জনগণ অবগত ছিল এই বিষয়ে যে 2014 সালে আপনার ইলেকশনটা ছিল নন পার্টিসিপেটরি। 2018 সালে পার্টিসিপেটরি হওয়ার সত্ত্বেও বলতে পারেন যে ওখানে দিনের ভোটটা রাতে হয়ে গিয়েছিল। আর 2024 সালের যে নির্বাচন হলো জানুয়ারি মাসে, ওখানে দেখা যাচ্ছিল যে আপনার ডামি ক্যান্ডিডেট বসানো হয়েছিল জাস্ট টু গিভ দ্য ইলিউশন অফ পার্টিসিপেশন, যাতে আপনার বৈদেশিক বা আন্তর্জাতিক কমিউনিটি যাতে মনে করতো যে নির্বাচনটা ফেয়ার হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার, পার্টিসিপেটরি হয়েছে। পার্টিসিপেটরি, হ্যাঁ, অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার বোথ। সো আপনার যে ফিচার্সগুলো ওটার সাথে আসলে 2026 সালের নির্বাচনের সাথে কোনো মিল নাই। কারণ এটা আমি বলবো যে পার্টিসিপেটরি অবশ্যই হয়েছে, খালি একটা দল পার্টিসিপেট করতে পারে নাই, যে দলের অ্যাক্টিভিটি আপনার নিষিদ্ধ করা হয়েছে। এখন নিষিদ্ধর কারণটা হয়তো এখানে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু এটা আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার ক্রাইমটা কতটা গ্রেভ হয়েছে। দেখেন, আমার বয়স হলো এখন 30, আমি ভোটার আইডি কার্ড পাওয়ার পর সিন্স 18 ইয়ার্স 2014 সালে ইলেকশন থেকে শুরু করে আমি আসলে কখনো ভোট অধিকার ঠিক মতন প্রয়োগ করতে পারি নাই। ভোট কেন্দ্রে গিয়েছি, ভোট দিতে দেওয়া হয় নাই। তো আসলে আপনি দেখেন যে ক্রাইমটা তো আসলে কতটা সিভিয়ার, তাই না? কারণ প্রত্যেকটা নাগরিকের কিন্তু ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইটটাকে ওরা আপনার ইনফ্রিঞ্জ করেছে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার আওয়ামী লীগকে রিটার্ন করানোর জন্য পার্টিসিপেশনটা অ্যালাউ করার জন্য আপনার কিছু স্টেজেস থাকতে হবে। জাস্ট লাইক উইথ এনি রিলেশনশিপ, আপনার একটা ফরগিভনেস স্টেজ থাকে যে ক্রাইমের সাথে বা যে ইস্যুটা হয়েছে ওইটা ফরগেট করার জন্য একটা টাইম পিরিয়ডও দিতে হবে। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, রিমোর্স। এই রিমোর্সটা যতদিন না আই থিঙ্ক জনগণ দেখে, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অফ ভুক্তভোগী আছে। এক হলো যে আপনার নর্মাল সাধারণ জনগণ যারা হলো ভোট দিতে পারে নাই 3টা ইলেকশন। আরেকটা ক্যাটাগরি আছে হলো ধরেন পলিটিক্যাল পার্টির আপনার ভিকটিমস, যারা ধরেন বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে। আর আরেকটা ক্যাটাগরি হলো আপনার গুম, খুন, অন্যান্য আপনার ক্রাইমের যারা ভিকটিমস, এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে আসলে যেহেতু দেয়ার আর সো মেনি ক্যাটাগরিজ টু কভার, আর প্রত্যেকটাই কিন্তু এই ইলেকশনের সাথেই জড়িত ছিল যে আপনার ক্ষমতায় থাকার জন্য ওই প্রত্যেকটা ক্রাইম করা হয়েছে। সো পার্টিসিপেশনের ক্ষেত্রে আমি বলবো যে সরকারের দিক থেকে এই ডিসিশন যেটা নেওয়া হয়েছিল এটা প্র্যাকটিক্যাল। কারণ শাহেদ ভাই বললেন যে আপনার তো একটা সার্টেন লেভেল অফ জাস্টিস দেখতে হবে, বা একটা পার্টিসিপেশনটা অবশ্যই ওদের রাইটের মধ্যে পড়ে, বাট only after the people are ready to forgive. এখন কোয়েশ্চেন হলো যে ফরগিভনেসের আগে একটা জিনিস দরকার পড়ে, ওটা হলো রিমোর্সটা কি আমরা
জাস্টিস অ্যান্ড রিমোর্স। মানে অনুতাপ। হ্যাঁ, সো দুইটার একটা কি আমরা এখনো দেখতে পেরেছি কিনা। সো এই ক্ষেত্রে বলবো যে 2026-এর ইলেকশনে আমি কোনোভাবে রিগিংও দেখি নাই, আর নন পার্টিসিপেটরি হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। there's only one party who could not participate and that is the Awami League, আর এইটাও বলতে পারেন যে this is a result of their own actions. ওকে, আপনাকে ধন্যবাদ। এখান থেকে আমি যোগ করি তার সাথে, এখানে কিন্তু কেউ ইন্টারন্যাশনাল অবজারভাররা কেউ কিন্তু বলছে না ইটস নন পার্টিসিপেটরি, রাইট? আজকে তারা একটা তাদের প্রেস কনফারেন্স আছে, তাদের অবজারভেশনটা আজকে 14 তারিখ জানা যাবে। আচ্ছা, না, এই প্রেস কনফারেন্স যেটা আছে বা অবজারভেশন 14 তারিখ যেটা জানা যাবে বলছেন, সেটা হচ্ছে ডিফারেন্ট। সেটা এই বিবেচনায় যে তারা এই ইলেকশনকে যেভাবে অবজার্ভ করেছে, ইলেকশনের এনভায়রনমেন্ট কেমন ছিল, কোনো রিগিং ছিল কিনা সে বিষয় নিয়ে কথা বলবে। বাট বিফোর পোলিং আমাদের তো ইলেকশন শিডিউল ঘোষণা থেকে শুরু করে গেজেট পাবলিকেশন পর্যন্ত ইলেকশন টাইম, এই সময়কালে কেউই কিন্তু প্রশ্ন তোলেনি এটা নন পার্টিসিপেটরি। অ্যাবসলিউটলি না, সেই প্রশ্ন কেউ তুলেনি। ইলেকশন আমি একটু ফয়েজের কাছে যাই। ফয়েজ আহমেদ, এই নির্বাচনটা কি শুধুই একটা মানে ক্ষমতার হাত বদলের নির্বাচন, নাকি এই নির্বাচনটা আরো অনেক কিছু? দেখেন, এই আলাপটা খুব তাত্ত্বিক, আমরা তাত্ত্বিকভাবে অনেকগুলি আলাপ করতে পারি, কিন্তু এই নির্বাচনটা শুধুই ক্ষমতার হাত বদলের নির্বাচন কিনা, এটা হচ্ছে নির্বাচিত যেই জনপ্রতিনিধিরা, আমি সরকার বলতে কখনোই রুলিং পার্টিকে বুঝি না, আমি সরকার বুঝি অপোজিশন সহ। রেসপন্সিবল অপোজিশন পার্টি একটা রুলিং পার্টিকে সঠিক পথে থাকার জন্য, সঠিক রাষ্ট্র পরিচালনা করার জন্য বিশাল ভূমিকা রাখে। সুতরাং আমরা দীর্ঘদিন থেকে যেই অপরাজনীতি দেখতাম, বিরোধী দল মানেই হচ্ছে মানে একটা অপরাজনীতির মধ্যে সব কিছুকে আটকে রাখা, সেটা যদি সামনে দেখতে থাকি, আর যদি শুধুমাত্র এই একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আমি জয়লাভ করেছি সেজন্য পার্লামেন্টে গেছি সেভাবেই বিবেচনা করি, তাহলে আমরা একটা অভ্যুত্থানকে কোনো না কোনোভাবে আন্ডারমাইন করব। এখন যখন আমরা এই আলাপটা তুলছি, তখন আমি এটাকে বলছি তাত্ত্বিক আলাপ। তাত্ত্বিক আলাপ এই বিবেচনায়, আপনি তো নির্বাচিত হয়ে এসেছেন, এটা তো সত্য, আপনি আপনার এলাকার জনগণের ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, এটা সত্য। এর বাহিরে আপনি যদি অন্য কোনো সত্য মানতে না চান, তাহলে এটার আফটারম্যাথ কী হবে, এটার কনসিকুয়েন্সেস কী হবে, এটার পলিটিক্যাল ফিউচার কী হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। নেক্সট ইলেকশনে আপনার ফেইথ কী হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু এটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের নাগরিকদের প্রত্যাশা যে আমরা 2026-এর পার্লামেন্টকে কোনোভাবেই আমরা ওই জায়গায় ফিরে যেতে দিতে চাই না, যেই পার্লামেন্টে হচ্ছে কেউ গান গাইবে, যে পার্লামেন্টে কয়েক সেকেন্ডের মধ্যে আইন পাশ হয়ে যাবে, যে পার্লামেন্ট হবে এমন পার্লামেন্ট যেখানে আমরা শত শত এমপিদেরকে বসে থাকতে দেখব, যে যারা পারিবারিক কোটায় বিবেচনায় শুধুমাত্র প্রশংসা করতে পারেন বলেই এমপি হয়ে এসেছেন। আমরা সত্যিকার অর্থে ওই পার্লামেন্ট দেখতে চাই। আপনার একদিনও বলার দরকার নেই যে 1971 সালের চেতনা, 24 সালের চেতনা, এটা মুখ দিয়ে কারো বলার দরকার নেই। আপনি কাজে পরিণত করতে শুধু কাজ করেন দেশের জনগণের জন্য, সকল চেতনা এর মধ্য দিয়ে বাস্তবায়ন হবে। চেতনা, আমি খুব চেতনায় বিশ্বাস করি, 1971-এর চেতনা ছাড়া আমি চলতে পারি না, 24 ছাড়া আমার হবে না, এই ধরনের বলার মধ্য দিয়ে কোনো কিছু জাহির হয় না আসলে। জি, আপনাকে ধন্যবাদ শাহেদ আলম। আমরা যেই নির্বাচনটা শেষ করলাম, যে নির্বাচনটা পেলাম, এটা যদি ভোটের ফলের দিকে আপনি নজর দেন, যে আমরা এক সময় দেখতাম যে জামাত কিছু নির্দিষ্ট এলাকায়, কয়েকটা জেলায় তাদের যারা প্রার্থী তারা নির্বাচিত হতো, কিন্তু এবার আমরা দেখলাম যে অনেকগুলো জায়গা, এমনকি তারা কেন্দ্রে অর্থাৎ ঢাকায়ও তাদের অনেক আসন। এটার কারণটা কি? একটা বিষয় তো, আপনাকে তো তাদেরকে কিছু আসন দিতে হবে, তো না হলে আপনার তো নির্বাচন একপাক্ষিক, তাই না? এখন সেটা জনগণও জাজ করেছে, তাদেরকে আসন দিতে হবে। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন, ইয়েস, আই এগ্রি করি। আমরা ভেবেছিলাম জামায়াত ইসলামের ভোট বেড়েছে, কিছু অংশ ভোট বেড়েছে, কিন্তু সেটা কিছু অংশ না হলে ব্যাপকভাবে যে বেড়েছে সেটা আমরা এই নির্বাচনের ফলাফলে দেখলাম। যে এখন এটা হতে পারে যে ধরুন, যেহেতু আর নির্বাচনী প্রতিপক্ষ নেই, সুতরাং শুধু আমি এই ভোটটাকে শুধু জামাতের ভোট হিসেবে ধরলে ভুল হবে। এই যে এই ভোটের মধ্যেও আছে, বললাম তো, আওয়ামী লীগের একটা অংশ, তারা যেহেতু বিএনপির স্থানীয় পর্যায়ের কর্মীদের দ্বারা নির্যাতিত, তারা কনভার্ট হয়েছে না বিএনপিকে উচিত শিক্ষা দিতে হবে, সো তারা জামাতের দিকে ঝুঁকে পড়েছে। সুইং এবং অন্যান্য ভোটও হয়তো এবার বিএনপির বিরুদ্ধে, যেহেতু ইন্টারন্যাশনাল যারা গুজববাজ, তারা এত বেশি গুজব তৈরি করেছে, চাঁদাবাজের দল, ভারতীয় চর,
ভারতের দালাল, হেন কোনো প্রচারণা নাই তো হয় না, এবং এটা সংঘবদ্ধ স্পেইড প্রচারণা বা জামায়াত ইসলামী তার এটা কি বলে তার মানি মেশিন। জামায়াত ইসলামী ইজ এ মানি মেশিন। দে হ্যাভ অল দ্য সোর্সেস টু গেট ইন্টারন্যাশনাল ফান্ডস ফ্রম কাতার, সাউদি, তুরস্ক, আর ন্যাশনালি তাদের যে সব প্রতিষ্ঠান আছে, ইটস এ মানি মেশিন। এই মানি মেশিন আপনি দেখবেন নির্বাচনের আগের দিন কেমনে অ্যাক্টিভেট হয়েছিল। এই মানি মেশিনের একটা বড় পার্ট হলো যে ইন্টারন্যাশনাল গুজববাজ যারা আছে, দে গেট ফান্ডেড। তো তারা যেভাবে গত দুইটা বছর প্রচারণা করেছে, এটা ভারতের দল, এরপরে এটাকে সেটা তো আমি বলছি বিএনপির পক্ষেও আছে। নো নো নো, বিএনপির পক্ষে নাই। আপনি যদি 90%, আমি নাম ধরে যদি বলি, activist-রা- আপনি হজম করতে চাই পারলে আমি নাম ধরে বলতে না, পারবো না, যে আমরা যেহেতু তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দিব না। টু নিউ ইয়র্ক টু লন্ডন, হ্যাঁ কোনো জায়গা নেই যে এই নেটওয়ার্ক সক্রিয় হয় নাই। ওয়ারেস বিএনপির পক্ষে বয়ান তৈরি করেছে অনলাইনে কে? আপনি শাহেদ আলমের কথা বলতে পারেন, ওয়ান ম্যান। ন্যাশনালি ডাক্তার জাহেদ এবং আরো 4-5 জন, রনি ভাই, এটা সেটা। ফাহাম আব্দুল সালাম ভাই আছে। না বুঝছি, তো আমি বলছি আপনি দেখেন মানে ইটস অর্কেস্ট্রা। তো সেই জায়গায় মিডল ক্লাস সুইং ভোটার তারাও মনে করেছে আরে এটা তো সত্যি হইতে পারে, তাই না? আমার বাড়ির একজন, আমার ভাইদের একজনও মনে করে যে সত্যি বিএনপি এত ভালো দল না। তো আমি বলছি তো এইটার কারণে 4,32,00,000 তরুণ ভোটার। আমি সেটাই বলছি। আমি এমন অনেক তরুণকে দেখছি যেগুলো দীর্ঘদিন আমি ফেসবুকে ফলো করছি। I didn't believe that they will go for Jamaat Islami and Nasiruddin Patwari, but they did, honestly speaking. So এটা হলো যে এই যে প্রচারণা সব মিলিয়ে যে নেগেটিভিটি, সেটার সব কম্বিনেশন ভোটটা পড়েছে, অ্যান্টি বিএনপি ভোটটা পড়েছে জামাতে। সেজন্য আমরা জামাতের যে ইনসার্জেন্স, এটা যে শুধুই জামাতের ভোট এটা বলা ভুল হবে। সুইং ভোট এখানে, আবার তাদের 11 দলীয় জোট। হ্যাঁ, আমি যে এনসিপি, আপনার তো একটা বিশাল তারুণ্যের জনগোষ্ঠী, তারপরে জাসদপন্থী যেসব মানুষ আছে যারা বিএনপিকে কোনোদিনই পছন্দ করে না, তো তাদের ভরসার জায়গাটা কি? এনসিপি। তো এনসিপি যেহেতু জামায়াতের সাথে গিয়েছে, তো তারাও জামাতের সাথে গিয়েছে। আমি যেমন পাকিস্তানে বসে আমাদের এক বুদ্ধিজীবী বড় ভাই আছে, তার লেখা সবাই আমরা পড়ি। আই কুডন্ট বিলিভ দ্যাট হি উইল বি আ জামাতি সাপোর্টার, বাট সে বয়ান তৈরি করে গেছে এনসিপির পাশে। কারণ তার, আমি বলছি যে জাসদপন্থী যেসব লোকজন আছে, বাম ঘরানার একটা অনেক লোক আছে যারা সারা জীবন বিএনপি, তারাও জামাতে ইসলাম এবং এই। সো আমি অ্যাজ এ হোল জামাতের যে ইনসার্জেন্স, সেটা শুধু জামাতের ইনসার্জেন্স না, এইটা অ্যান্টি বিএনপি হোল অ্যালায়েন্সের প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে গেছে। সেই কারণে তাদের ভোট 30% ক্রস করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আবার যদি আওয়ামী লীগের রাজনীতি কোনোদিন ফিরে আসে, আপনি দেখবেন যে তখন এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামাতের একটা বড় অংশ আবার বিএনপিকে তারা মনে করবে যে দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম। সো এই খেলা চলতে থাকবে। এই নির্বাচনে কি আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা ছিল কিনা, বা আওয়ামী লীগ যেভাবে আলোচনায় থাকার কথা ছিল, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা কেমন হলো, সেই আলোচনাটা কি মার্কেটে আছে বা রাজনীতির মাঠে আছে কিনা যদি বলেন? অবশ্যই আছে। আই থিঙ্ক আপনার নির্বাচনের দিনটায় সকালবেলা থেকে কিছু ফেসবুকে পার্টিকুলারলি স্টেটাস দেখেছি, ওখানে অনেকে আপনার স্টেটাসে লিখেছে যে আজকে যেই জিতুক না কেন, আজকে আওয়ামী লীগ হেরেছে। কারণ আপনি যদি দেখতেন, যে নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন যে ভোট কেন্দ্রে যখন গিয়েছি বাই 12 PM আপনার 50%-এর মতন অলরেডি মনে হইলো যে ভোটার টার্ন আউট। এখন পরিসংখ্যান রিপোর্টটা অবশ্যই পাই নাই, সো এটা ফুললি শিওরলি বলতে পারছি না, কিন্তু আমার দেখে মনে হইলো যে আসলে অলরেডি 50%-এর মতন আপনার টার্ন আউট ছিল। আর দিন যেতে যেতে আমার মনে হচ্ছিল যে অ্যাবাউট 60 to 70%-এর মতন হবে। সো আই থিঙ্ক দ্যাট এটা, ডিসপাইট ইট বিং মাই ওপিনিয়ন, মনে হচ্ছে যে ইটস আ অ্যাকিউরেট পার্সেন্টেজ or observation. So I think that আপনার আওয়ামী লীগ এখনও একটা পাওয়ারফুল ফোর্স বলতে পারবেন, যে 30%-এর মতন এখনও মনে হচ্ছে যে অ্যারাউন্ড 30%, অ্যাকচুয়ালি মনে হচ্ছে আরেকটু লেস, বাট এখনও বলতে পারেন যে ওই পপুলারিটিটা কিছুটা হইলেও আছে, বা ওই সাপোর্টটা এখনও আছে, কিন্তু দে ডু নট স্পিক ফর দ্য মেজরিটি অফ দ্য কান্ট্রি। অ্যান্ড আমাদের 2026 সালের 12 তারিখের ইলেকশনটা কিন্তু এটা প্রুভ করেছে যে আওয়ামী লীগ যতই লাউড নয়েজ করুক না কেন, আলটিমেটলি বাংলাদেশের সিটিজেন্স, বাংলাদেশের ভোটার্স হ্যাভ স্পোকেন ফর দেমসেলভস। অ্যান্ড আপনার 60 to 70% টার্ন আউটটা যেটা মনে হচ্ছে,
ওটা কিন্তু ইজ আ প্রুফ অফ দ্যাট। ওকে, আপনাকে ধন্যবাদ ফয়েজ আহমদ। আমি আপনার কাছে যেই প্রশ্ন আমার, যে অন্তর্বর্তী সরকার আরও তো তার অনেক কাজ করার ছিল, অনেক গঠনমূলক কাজ করা, সংস্কার কাজ করা, সেই জায়গায় তারা কতটুকু বেশি সময় ব্যয় করে ফেললো, কি অবস্থায় আপনারা দেশটাকে রেখে যাচ্ছেন, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নিব। আমাদের সাথে আলোচক হিসাবে আছেন ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন, আছেন শাহেদ আলম এবং ফয়েজ আহমেদ। ফয়েজ, আপনাদের অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের বিরুদ্ধে বলা হয়, অভিযোগ করা হয় যে আপনারা কাজের চেয়ে কথা বেশি বলেছেন। আচ্ছা আচ্ছা। বিদায় বেলায় কি বলবেন? আমি মানে খুবই সরি যে এই অভিযোগটা শুনতে হলো, বিকজ আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে একটা অভিযোগ আমরা প্রায়শই শুনতাম যে ওনারা কেউ কোনো কথা বলেন না। সো যাওয়ার সময় অন্তত এই বেশি বলেন শুনছি, সব মিলে আশা করি ব্যালেন্স। সো এটা লেভেলে নেমে আসলো এখন। আর 18 মাস ছিলেন, কি করলেন? 18 মাস 18 মাস ছিলাম, কি করলাম, এইটা যদি মূল্যায়নের বিবেচনায় প্রশ্ন করেন তাহলে পার্সোনালি আমি যেটা মনে করি, কখনো আমি এই মূল্যায়নটা করতে চাই না। এই মূল্যায়নটা করবে দেশের মানুষ। 18 মাসে যেখান থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব শুরু করে, সেখানে কি বাস্তবতায় দায়িত্ব নিয়েছে এটা এই দেশের মানুষ অবগত আছে, আপনারা তো ডেফিনেটলি আছেন। সো শূন্য থেকে শুরু করা সহজ, শূন্য থেকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। কিন্তু শূন্যটা যখন মাইনাস হয়, অর্থাৎ শূন্য এক ঋণাত্মক অবস্থায় আছে যেখানে শূন্যের নানান ঝামেলা, শূন্যে আসাই কঠিন। সো ওইরকম অবস্থা থেকে শুরু করা এভরিওয়্যার। আপনি যদি আমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং সেক্টর দেখেন, ইকোনমি দেখেন, আপনি যদি আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জায়গা দেখেন, ল অ্যান্ড অর্ডার দেখেন, পুলিশ শূন্য থানা দেখেন, সব জায়গায় ব্যাপকভাবে দলীয় লেজুরবৃত্তি, দলীয় দুর্বৃত্তায়ন, পলিটিসাইজ হতে হতে বাহিনীগুলি ক্রিমিনালাইজ হয়ে গেছে যেখানে, সেই জায়গা থেকে শুরু করার পর একটা দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একটা পাটাতন তৈরি করা। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন যে অনেক মানুষের মধ্যে কনসার্ন ছিল যে প্রফেসর ইউনূস যেদিন 2024 সালের ডিসেম্বরের 16 তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন হবে ঈদের মতো উৎসব মুখর। সেদিন উনাকে যারা ওনার কর্মকাণ্ডকে প্রশংসা করতেন, ওনার কাজ নিয়ে ভালো ভালো কথা বলতেন, এরকম অনেকের মধ্যেও আমি এই যে পার্টিকুলার ঈদের মতো উৎসব মুখর এই শব্দ নিয়ে সংশয় দেখেছি যে এটা কি করে সম্ভব। সো এটা তো এখন প্রমাণিত, এটা আলাদা করে বলার কিছু নেই যে ঈদের মতো উৎসব হয়েছে কিনা নির্বাচনে। মানে আমি তো এটা কল্পনাও করতে পারি না যে মানে মানুষ দল বেঁধে বাড়ি গিয়ে এভাবে ভোট দেয়া, সেটাকে উদযাপন করা, সেটা হয়েছে। অনেকগুলি ক্ষেত্রেই আমাদেরকে প্রতিনিয়তই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটা একটা ভিন্ন অভিজ্ঞতা, আসলে লম্বা সময় নিয়ে বলার মতো যে এটা বুঝি সম্ভব না, এটা বুঝি হবে না। আপনি ইন্টারিম গভর্নমেন্টের সময় যতগুলি পয়েন্টে যারা ক্রিটিসাইজ করেছেন, আমি সবসময় এটা পছন্দ করি যে ক্রিটিসাইজ যারা করেন, ইভেন যারা বলেছেন যে ভোট হবে না, এই না সেই না, আমি তাদেরকেও পছন্দ করি। বিকজ আমি মনে করি একটা গভর্নমেন্ট, সেটা যেরকম গভর্নমেন্টই হোক, উইদাউট কোয়েশ্চেন, উইদাউট আপনার সিরিয়াস অবজারভেশন এভাবে ছেড়ে দেওয়া উচিত না, তাহলে খুব ভালো মানুষও খারাপ হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। সো ইন্টারিম গভর্নমেন্ট প্রতিনিয়ত এই যে একটা পার্লামেন্ট নেই যেখানে আপনার অপোজিশন এসে আপনার বিরোধিতা করবে, এই টেলিভিশন টকশোগুলিতে মানুষেরা যখন সরকারের বিরুদ্ধে প্রচুর কথা বলেছেন, এটা আমার ভালো লাগতো যে অন্তত এই কথাগুলি বলার জন্য হলে, এই কথাগুলি এই ক্রিটিসিজমের জন্য হলে সরকার তার সঠিক ট্র্যাকে থাকতে পারবে। আপনি দেখেন যে আমাদের এখানে মুশকিল কি, আমাদের এখানে সব কিছুতে ইম্পোজ করে দিয়ে বা এভাবে মানে জোর করে আমাকে আপনাকে পালন করাতে বাধ্য করার একটা প্রবণতা ছিল। এর ফলে টু সাম এক্সটেন্ট আমরা ওটাতে কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আপনি ইন্টারিম গভর্নমেন্টের বেশ কিছু ডিসিশন আছে যেগুলি ডিসিশন হওয়ার পর পরিবর্তন হয়েছে, জাস্ট মানুষের ক্রিটিসিজম, সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে ক্রিটিসিজম, সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারপর আমরা এই ক্রিটিসাইজও আমাদের কি নিয়ে হয়েছে যে এই সরকার ফেসবুক দেখে দেশ চালায়, ফেসবুকে কেউ কিছু ক্রিটিসাইজ করলে সেটা পাল্টে ফেলে। বুঝতে পেরেছেন তো? জুলাই হত্যাকাণ্ডের বিচারটা কতটা, এগুলো এটা তো ফ্যান্টাস্টিক অগ্রগতি হয়েছে। আমি মনে করি যে
আরো জুলাই- চাইলে আদালত গঠন করা, আরো স্পিডি ট্রায়াল করা সম্ভব হতো না? হতো না। আমি আপনাকে পরিষ্কার করে বলি, হয়তো আমি আর হয়তো সম্ভবত 2 দিন সরকারে আছি, তারপরে আপনি আমাকে আরেকদিন ডাকবেন, তখন আমি আরো খোলামেলা বলবো। এখন সরকারের থেকে আমি সরকারের নিয়মটা মানার চেষ্টা করি। হতো না। আপনি যদি বলেন যে এর চেয়ে স্পিডি ট্রায়াল, কারো প্রতি অবিচার করা উচিত হবে না। অবিচারের সরকার কথা আমরা কখনোই অবিচার, বলছি না। আপনি স্পিডি ট্রায়াল যে কোর্ট দিয়ে করবেন, সেই কোর্ট গঠন করতে সরকারকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, সাহস লাগে। উনি ইলেকশনের ইরেগুলারিটির সংক্রান্ত যে কমিটিতে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন এই কাজ করতে গিয়ে কতটা চ্যালেঞ্জিং কাজের মধ্যে দিয়ে ওনাদেরকে যেতে হয়েছে। এরকম লোক পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। এখন অনেক কিছু সহজ মনে হবে, সময় মতো সহজ ছিল না। আপনি অনেক কিছুকে মনে করতে পারেন যে ওই কেন মবটা ঠেকানো গেল না। ট্রু, আজকে আমরা এখানে বসে আলাপ করতে পারি। সরকারকে ক্রিটিসাইজ করেন, আমি আবারও বলছি, ক্রিটিসাইজ আমি সবসময় ওয়েলকাম করি, যে কোনো পজিশন থেকে। কিন্তু ওই বাস্তবতাটা আপনি এই এন্ডে বসে একবারও চিন্তা করবেন না। আপনি কাকে দিয়ে নিয়ন্ত্রণ করবেন? প্রফেসর ইউনূস নিজে গিয়ে দাঁড়িয়ে যাবে যে মেরো না? কাকে পাঠাবেন? কে আছে আপনার? আপনার কি পার্টি আছে? আপনার পুলিশ আছে? কেউ আছে? নেই। এই নাইয়ের মধ্যে দিয়ে যেটা শুরু করতে হয়েছে, আজকে বলতে পারছি এই কারণে যে ইলেকশনটা ওভার হয়েছে এবং পিসফুলি ওভার হয়েছে। এই নাইয়ের মধ্যে নাই, এটা সরকার বলতে পারে না, এটা রাষ্ট্র বলতে পারে না। এই দুর্বলতা এক্সপোজ করা যায় না। আপনি গভর্নমেন্টকে, আমি থ্যাঙ্কস বলি যে সবগুলি পলিটিক্যাল পার্টি সহযোগিতা করেছে। একই সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলি সব সচেতন ছিল, সহযোগিতার মাত্রাটা ওই জায়গায় নেওয়া যাবে না যেই জায়গায় গেলে খুব বেশি সাকসেস হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সো এটা তার পলিটিক্স, যে পলিটিক্যাল পার্টি এটা করেছে আমি তাকেও অ্যাপ্রিসিয়েট করি। তার পলিটিক্সটা তাকে করতে হবে। সে নিজের নির্বাচিত হয়ে সরকারে আসবে এই চিন্তা বাদ দিয়ে, একটি নির্বাচিত নয়, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির মধ্যে সৃষ্ট, তাকে এই উচ্চতায় যেতে দিবে না যে উচ্চতায় পরে আবার তার জন্য রিস্কি হয়ে যায়, তার পারফরমেন্সের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। দ্যাট ইজ দ্য পলিটিক্স। সো এগুলিকে তো ফেস করতে হয়েছে। শাহেদ আলম, না, আমি একটু শেষ করে দিই। I I 100% agree with Okay. Faiz I agree ভাই, with- মানে I was a very good admirer of this Yunus government. শুরুতে আমি গেছি, তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে করছি। যখন আমি দেখছি যে তাদের গভর্নমেন্টের অভ্যন্তরে কিছু কিছু দুর্বিসন্ধি তৈরি হচ্ছে, কিছু কিছু মানুষ 5 বছর করছে, তখন আমার মনে হয়েছে যে আই হ্যাভ টু বি আ ব্যাড পুলিশ, এবং আমি অ্যাটাক শুরু করেছি। ইভেন প্রফেসর ইউনুসের পার্সোনাল ফিনান্সিয়াল গেইন নিয়ে আমি প্রশ্ন তোলা শুরু করেছি। কি কারণ? তাকে আঘাত করা, তাকে প্রশ্নবিদ্ধ করা, দ্যাট ইজ পার্ট অফ গেম। কেউ আমাকে অ্যাসাইন করে নাই, বাট আমি যেহেতু পার্লামেন্টারি রাষ্ট্র ছাড়া এই রাষ্ট্রের বিপদ দেখছি, আমাদের পার্লামেন্টারি সিস্টেমে যত দেরিতে আমি প্রবেশ করব, এই রাষ্ট্র দখলে নেওয়ার পায়তারা তত বেশি হবে, অভ্যুত্থানের নামে, বিপ্লবের নামে, নানান রকম ক্রেঞ্জ এলিমেন্ট, যেটা নির্বাচনের 5 দিন আগেও হয়েছে একবার। পার্লামেন্টারি সিস্টেমে ঢোকার পর আর কোনোভাবে আপনি সংসদীয় নির্বাচন ছাড়া এর বাইরে আপনি করতে পারবেন না। আপনাকে 5 বছর অথবা মধ্যবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং আমি ব্যাড পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছি, কিন্তু তাই বলে কি আমি স্বীকার করব না যে ডক্টর ইউনূস গভর্নমেন্ট ডিড আ ফ্যান্টাস্টিক জব? অফকোর্স নট, দে ডিড আ ফ্যান্টাস্টিক জব। অনেক লিমিটেশনস, তাদের পলিটিক্যাল পার্টিজ নাই, তার পক্ষে দাঁড়ানোর মতো লোক নাই, তার নিজের লোকটাও তার সরকার থেকে পদত্যাগ করার পরেই বলছে এই সরকার খারাপ। এনসিপির যারা ছিল গভর্নমেন্টে সরকারকে ব্লেম করেছে। সরকারের মধ্যে 4টা সরকার, একটা প্যারিসের কথা শুনে, একটা নিউ ইয়র্কের কথা শুনে, আর ডক্টর ইউনূসের কথা শুনে হাফ। ডক্টর ইউনূসের কানে কান পাড়া দেওয়ার লোক স্যার, ফেসবুকে তো আমাদের 500 লাইক, 5 লক্ষ লাইক, এইটাই ঠিক। কিন্তু এটা যে ঠিক না, রাষ্ট্রের মোরাল যে একটা জিনিস আছে, সেটা বলার হয়তো লোক ছিল না। তার ক্যাবিনেটের মধ্যেও মিনি ক্যাবিনেট 3 জন তাকে নিয়ন্ত্রণ করতো, যার একজন ছাত্র সংঘের সাবেক নেতা। এখন এইসব যে নানান অভিযোগের পরেও পার্লামেন্ট আসতেছে, ডক্টর ইউনূস পারফর্মড আ ভেরি গুড পারফরমেন্স। একটা গুড ইলেকশন হয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে, উইদাউট রক্তপাত, অ্যান্ড পাওয়ার ট্রানজিশন হচ্ছে। আপনি কিভাবে তার এই পারফরমেন্সকে অস্বীকার করবেন? আমি জাস্ট একটা যেই জিনিস add করবো, তারটা শুনি। যে আমি আসলে ইন্টারিমের বড় ক্রিটিক ছিলাম বিফোর আই বিকেম আ মেম্বার অফ দি ন্যাশনাল ইলেকশনস ইনকোয়ারি কমিশন। কমিশনে নিয়োগ হওয়ার পর, কাজ শুরু করার পর বুঝতে পেরেছি আসলে কতটা চ্যালেঞ্জিং, পার্টিকুলারলি আপনার একটা সলিউশন বের করে দেওয়া, আপনার যখন কোনো সাপোর্ট নাই। মনে হচ্ছে যে সব সাপোর্ট আছে গভর্নমেন্টের দিক থেকে, কিন্তু আবার কোনো সাপোর্টই নাই, কারণ আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারেন যে আসলে চেঞ্জ হয় নাই।
সো তারাই আছে। তারাই আছে, মানে আপনার একটা সারফেস লেভেলে কিছু মানুষকে সরানো হয়েছে। এইভাবে চিন্তা করতে হবে যে আপনার 16 বছরে আপনার তো মানে এনএসআই রিপোর্টের ভিত্তিতে হলো আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে বা প্রমোশন দেওয়া হয়েছে। সো ইন দ্যাট কেস আপনি কি করে এক্সপেক্ট করেন যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে চেঞ্জ করে আপনি একটা ফাংশনিং প্রপার ইফেক্টিভ একটা অ্যাডমিনিস্ট্রেশন পাবেন ফর সাপোর্ট? এটা তো সম্ভব না। সো আই থিঙ্ক যে আই রিয়েলি হ্যাভ টু কমেন্ট প্রফেসর ইউনুস। তাহলে আপকামিং গভর্নমেন্ট যে আসতেছে সে কি পারবে ফাংশন করতে? ওয়েল, আমি এক্সপেক্ট করছি যে কিছু চেঞ্জেস অবশ্যই আসবে স্ট্রাকচারে। এটা না আসা উড বি আউট অফ দি অর্ডিনারি। এখানে শাহেদ আমি আলম। আমি একটু সরি শাহেদ ভাই, আমি একটু আপনাকে অ্যাড করি। সেটা হচ্ছে যে এই যে আমরা একটা একদম ভোলাটাইল অবস্থার মধ্যে ছিলাম, উত্তাল সমুদ্রে ছিলাম, এটা ট্রু। ওই যে প্রত্যাশা, প্রাপ্তি, অনেকের পার্সোনাল গেইন না হওয়া, সরকারের বিরুদ্ধে চলে যাওয়া, এই অনেক কিছু হয়। কিন্তু দিন শেষে হচ্ছে আপনি এন্ডিংটা, ট্রানজিশনটা কেমন হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটা দারুণ দুর্দান্ত ট্রানজিশনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এর ফলে আপনি যে পারফর্ম করবেন, নেক্সট যারা আসবে, পারফর্মারের জন্য স্টেজ ইজ রেডি। ওকে, আর আপনি ওই অ্যাডমিনিস্ট্রেশনে অনেক মতের অনেক মানুষ, ওই আলাপে গেলাম না, সেটা কেন থেকে গেল, নানান প্রশ্ন আসে, এগুলি সব ব্যাখ্যা আছে, ওই আলাপে গেলাম না। এই যে অনেক মানুষ, একটা নির্বাচিত পলিটিক্যাল পার্টিজান গভর্নমেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, তার একটা শ্যাডো অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় অটোমেটিক্যালি থাকে, একদম প্রান্তিক আপনার ইউনিট পর্যন্ত থাকে। সো এইটা বড় স্ট্রেংথ। আপনি যত যাই বলেন, আপনি যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, অল্প কিছু মানুষ দিয়ে সরকার পরিচালনা হচ্ছে, আর অন্যান্য যে সমস্ত যেই এক্সিস্টিং যে সমস্ত কাঠামো, সেটা এক্সিস্ট করছে সেই ইউনিয়ন পরিষদের সচিবালয়, মানে সচিবের অফিস পর্যন্ত, তাই তো? সেখানে আপনি এখানে বসে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাট আপনার যদি একটা ফোর্স থাকে, পলিটিক্যাল ফোর্স, সে ওখান থেকে বসে আপনার মাইন্ডটা বুঝতে পারে, সে অ্যাক্ট করে আপনি যেভাবে চান সেভাবে। সো এন্টায়ার এনভায়রনমেন্টটা ওরকম তৈরি হয়। দ্যাটস ওয়াই আমি বলছি যে নেক্সট গভর্নমেন্ট ভালো করার জন্য, মানে এতটুকু শুধু বলি যে প্রফেসর ইউনুস 18 মাস এই দেশের গার্বেজ ক্লিন করেছে, এখন নতুন করে শুরু করার সময়। জি, শাহেদ আলম, আপকামিং যে গভর্নমেন্ট, সেই গার্বেজ গভর্নমেন্টের ক্লিন কাছে করেছে, ওটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। অনেকগুলো গার্বেজ ক্রিয়েটও হয়েছে আর কি। এখন এগুলা অনেক ঝামেলা। যেমন ওনারা যাওয়ার আগে সরকারি কর্মচারীদের পে স্কেল বাড়িয়ে গেছেন। আমার পকেটে পয়সা নাই, হাউ এই আই যে পে দিস? উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওনারা সংস্কার করতে পারতেন, ট্রেন্ড সেট করতে পারতেন। যেমন আমি বলি, আমি আদালত অবমাননা করতে চাই না, কিন্তু বলা হচ্ছে যে না, সবচেয়ে সিনিয়র জাজই হবেন চিফ জাস্টিস। তো যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সবচেয়ে সিনিয়র কিনা, না সুপারসিড করা হয়েছে, এ ধরনের নানান। আমরা চেয়েছিলাম বিচার অঙ্গন হবে কাঙ্গারু মুক্ত, কিন্তু যেসব বিচারকদের নিয়োগ স্থায়ী করা হয়েছে, আনবিলিভেবলি দ্রুততার সাথে স্থায়ী করা হয়েছে। মিনিমাম একটা সময় আছে, যে কত সময় যেন 2 বছর না 6 বছর যেন প্র্যাকটিসিং এর পরে তাদেরকে স্থায়ী করা হয় বিচারকদেরকে। এবার তো মনে হয় যে নিয়োগ দেওয়া 6 মাস না 8 মাসের মধ্যে স্থায়ী করা হয়েছে। এদের মধ্যে কতজন গার্বেজ, কতজন ক্যাঙ্গারু, কতজন গরু, এগুলা, আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এগুলো তো প্রশ্নবিদ্ধ, তাই না? তো আমি বলছি যে ক্লিন করছে যে এরকম না, অনেক ঝামেলাও রয়ে গেছে, যেটা আমরা রাষ্ট্রের মূল যে চাওয়া, যে আমরা আগের সরকারে ফিরবো না, বিচারক অঙ্গন হবে গণমানুষের বিচারক অঙ্গন, সবচেয়ে আল্লাহর পরে শ্রেষ্ঠ বিচারকই হবে আমার বিচারক, যে পার্টিজানশিপ এবং অন্যান্য সব কিছুর ঊর্ধ্বে আমাকে বিচার করবে, সেইটা হয় নাই। পুলিশ, দলীয় প্রভাবমুক্ত পুলিশ চেয়েছিলাম আমরা, সেখানেও সংস্কার হয়েছে কিনা, এসব নানান বিষয় আছে। হ্যাঁ, আমি বলছি যে এসব বিষয়গুলো ক্রিটিক্যাল, অনেক ক্ষেত্রে ডিফামেটরিও হইতে পারে, আদালত অবমাননারও হইতে পারে, কিন্তু যখন কাউকে না কাউকে তো বলতে হবে বিষয়গুলো, যে না, এগুলো আমরা, যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা তার সামনে ছিল, সুযোগ ছিল এই যে স্ট্রিক্ট একটা থামস রুল প্রতিষ্ঠিত করা, সেটা হয় নাই। সো এই জন্য নেক্সট যে গভর্নমেন্ট আসছে, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসছে, অনেকগুলো চাপ নিয়ে আসছে, ইকোনমির অনেক প্রেশার নিয়ে আসছে, এবং অ্যাট দ্য সেম টাইম একটা বিস্তর পলিটিক্যাল টার্মোয়াল সিচুয়েশন হ্যান্ডেল করার গুরু দায়িত্ব নিয়ে আসছে। তাদেরকে আওয়ামী লীগের মতো ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার রাজনীতি তারা করবে না, ওয়াদা করেছে, এবং সেটা করলেও হবে না। পান থেকে চুন খসলেই বললেও আর একটা ফ্যাসিস্টের উদয় হয়েছে।
কিন্তু আরেকটা ফ্যাসিস্টের উদয় হয়েছে, আপনি যত তাড়াতাড়ি বলবেন, আপনি একজন পুলিশের গায়ে থাপ্পড় দিবেন, তাকে আঘাত করবেন, শাহবাগের রাস্তা আটকে আপনি দিনের পর দিন মানুষকে কষ্ট দিবেন, তখন যদি আমি বলি যে আপনি নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছেন, আপনাকে অ্যারেস্ট করা হবে, সেই দায়িত্ব তারা পালন করবে না, কিন্তু পুলিশ গেলে বলবে যে ফ্যাসিস্ট আসছে। তো এই ধরনের নানান যে সংশয়, তার মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেবে। আমি দোয়া করি যারাই দায়িত্ব নিক তারা সফল হোক। আমি জানি এটা একটা ভেরি গুরু দায়িত্ব, এবং এইটার খুব বড় প্রেশার। একমাত্র তারাই জানে যারা দায়িত্ব নেবে তারা কিভাবে বিএনপির সাকসেস যে হবে। নির্বাচনী ম্যানিফেস্টো আমরা দেখলাম, সেখানে তো মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে, অনেক আশার বীজ বপন করা হয়েছে। এইটা ওভারকাম করা কিভাবে সম্ভব? এখন নিশ্চয়ই তারা চক আউট করেছে প্ল্যান। তারা যখন বলেছে আমরা ফ্যামিলি কার্ড দিব, তারা বলেছে যে আমরা প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারকে দিব, ক্রমে 4 কোটি পরিবারের কাছে পৌঁছাবো। 50 লক্ষ পরিবারকে তাদের প্রতিশ্রুত অর্থ দিতে তারা হিসাব করে দেখিয়েছে এটি আমাদের বাজেটের যে সোশ্যাল সেফটি নেট, সেই সোশ্যাল সেফটি নেটের বাজেটের মোট বাজেটের 12%। অতএব এইটা তাদের উইদিন দ্য রিচ। তারা এমন না বলতে পারবে না যে না, আমরা এটা করি নাই। এখন যখন এই ফ্যামিলি কার্ডের বিনিয়োগটা শুরু হবে, তখন হয়তো তারা ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের জন্য করবে। আপনি নানান রকম জাতিসংঘ, এডিবি, অন্যান্য ফান্ডকে তারা বলবে দেখো এটা আমাদের এটাকে বলে কি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নকরণের একটা প্রকল্প, তোমরা এখানে ইনভেস্ট করো। হয়তো আসবে। তো 4 কোটি মানুষ পর্যায়ক্রমে, তারা তো বলেছে 5 বছর সময় নিয়েছে। কৃষকদের জন্য তারা যে কার্ড দিবে, 1.5 কোটি কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন ইকোনমি। $1 ট্রিলিয়ন ইকোনমি বাংলাদেশ এমনিই হবে 2034 সাল তারা যে ফোকাস করছে, কিংবা 31 সাল। এটা আপনি লুকাইতে পারবেন না। আপনার বয়স হলে যেমন চুলদাড়ি পাকে, বাংলাদেশের ইকোনমি আগামী, যদি পলিটিক্যাল সিচুয়েশনস একটু ঠান্ডা থাকে, Stable $2 ট্রিলিয়ন থাকে। ইকোনমি হবেই এটা। যে কারণে জামাত ইসলাম বলছে আমরা 40 সালে $2 ট্রিলিয়ন ইকোনমি করব। সুতরাং আমি প্রবলেম দেখি না যেসব প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের সমস্যা হলো ওই একটা জায়গায় যে আমরা যখন কাউকে নির্বাচিত করি, মনে হয় যে আমরা একটা সুপারম্যান নির্বাচিত করছি, আকাশচুম্বী স্বপ্ন যে থাকে। সে আমার সব সমস্যার সমাধান করে দিবে। কিন্তু সেই সুপারম্যানটা হওয়ার ঠিক আছে, তারা হতে পারতো, কিন্তু এই যে হাঁ ভোট জয়যুক্ত হলো, সেখানে তার অনেকগুলো হাত পা কেটে দিয়ে তাকে বেঁধে ফেলা হয়েছে যে না, তুমি চাইলেই সুপারম্যান হইতে পারবা না, তোমাকে রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং সাকসেসটাও ওই রুলস রেগুলেশনের মধ্যে ধীরে সুস্থে আসবে, এমন না যে রাতারাতি সবকিছু বদলে যাবে। মানে হাত পা কেটে দেওয়া হয়েছে গণভোট হ্যাঁর মাধ্যমে। আপনি একমত কিনা? আমি সহমত না, কারণ আমি মনে করি যে একটা জিনিস আমাদের সিস্টেমে মিসিং ছিল। আর আপনি দেখবেন, এটা আমি সবসময় বলি যে বিভিন্ন টার্গেট গ্রুপরা কিন্তু বলে যে ওরা কখনো বিচারটা পায় না, কিন্তু এটা কিন্তু দেখবেন যে এটা বাংলাদেশের একটা বাস্তবতা সবার জন্য। আমিও যদি আজকে মার্ডার্ড হই, আমি মনে করি না যে আমরা এটা আশা করি না। Thank you. আমি মনে করি না যে আমার এই হত্যাকাণ্ডের যে বিচার হবে এটা আমি আর আশা করি না। হাদি তো বলে হাদি, গেছে। হ্যাঁ অবশ্যই সে একটা জিনিসই চেয়েছিল। ওর হয়তো ছিল, মধ্যে থেকে ইনস্টিংক্ট বলেছিল যে ও হয়তো অ্যাট ওয়ান পয়েন্ট মার্ডার্ড হবে, কিন্তু ওর বিচারটা তো আজ পর্যন্ত কেউ দেখি নাই, এবং আশা করছি যে পরবর্তী সরকার এই বিচারের ব্যবস্থাটা করবেন। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের যে ইনগ্রিডিয়েন্টটা সবসময় মিসিং ছিল, যে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা তৈরি করবে হলো আপনার এই রেফারেন্ডামের বাস্তবায়ন। সো আলটিমেটলি হ্যাঁ, একদিক থেকে বলতে পারেন যে এই একটা নজরদারি ক্রিয়েট করা হবে, কিন্তু এটাকে হাত পা সম্পূর্ণ মানে কেটে ফেলা, এটা আমি আসলে অ্যাগ্রি করতে পারি না। হ্যাঁ, ইন টার্মস অফ বলতে পারেন বেঁধে দিচ্ছে কিছুটা, কিন্তু কেটে ফেলছে না, এবং এই বাধাটা হয়তো একটু হইলেও দরকার আমাদের দেশে। হ্যাঁ, আমার তো আমি বলছি কেটে ফেলে, মানে কেটে ফেলে যদি বলে থাকে সেটা কেটে ফেলে না, মানে তাকে একটু বলতে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলে না, যে না তোমার হাত পা বেঁধে দিলাম তুমি সাঁতার কাটো, এখন সিচুয়েশনটা ওরকমই হবে। কিন্তু রাজনীতিবিদদের হাত পা তো খোলা ছিল। হ্যাঁ, তারা এত বেশি সাঁতার কাটছে যে নিজেদের টেরিটরি পার হয়ে
অন্যের টেরিটরিতে চলে গেছিল। ওইটাই তো ভয় যে তারা মিসইউজ করেছে তাদের পাওয়ার, যেটার ফল ভোগ করতে হবে এখন। বিকজ তিনটা নির্বাচন আমরা জনগণের পার্টিসিপেশনে দেইনি, বিকজ তারা এত বেশি সাঁতার কেটেছে। সুতরাং এই সংখ্যাটা তো আছে মানুষের মনে যে না, নেক্সটে যারা আসবে তারা যেন কিছুটা শৃঙ্খলার মধ্যে থাকে। তো সেই শৃঙ্খলার মধ্যে রাখতে গিয়ে নানান রুলস রেগুলেশন চাপিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাক, মানে এমন না আপনার রুলস থাকবেই, আপনাকে বলা হয় সারেগামাপা এইভাবে আপনি বাজাবেন, কিন্তু যে পারদর্শী সে অনেকভাবেই সারেগামাপা তুলতে পারে বলেই আর রহমানের মতো সুরকার তৈরি হয় যে রুলস ভেঙে অনেক কিছু বানিয়ে ফেলে, তাই না? তো যাদের এই জন্য সরকার পরিচালনায় অভিজ্ঞতা একটা বড় বিষয়। সো যাদের অভিজ্ঞতা আছে তারা এই রুলসের মধ্যে থেকেও, হাত পা বাঁধার মধ্যে থেকেও কোনো না কোনো একটা উপায় বের করবে যেখানে তারা তাদের পাবলিকের প্রতি প্রতিশ্রুত ওয়াদাগুলো বাস্তবায়নে আরো এফিশিয়েন্ট গভর্নমেন্ট আনতে পারবে জি, বলে আশা করি। আমরা একদম শেষ পর্যায়ে ফয়েজ, মানে ভয় কাজ করছে কিনা যে সরকারি একটা নিরাপত্তা বলয়ের ভিতরে আছি, আর মাত্র 2 দিন আছে। আমি in fact সরকারের মানে অভ্যন্তরীণ যারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছে তাদের কারো কারো বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আছে, এর আগে যারা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ আছে যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে দায়িত্ব ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আমাদেরকে ধরে কিনা। ভেরি ওয়েলকাম, ধরতেই পারে যদি কারো অপরাধ থাকে। আপনি দেখুন, আমি তো আমার বাবা, আমার ভাই, তাদেরকেও যদি অপরাধের সঙ্গে ইনভলভ হয়, আমি তো তাদের বিচার চাই। সো সেক্ষেত্রে সরকারের মধ্যে যারা ছিলেন, অ্যাডভাইজার হন আর অফিসের পিয়ন হন, তাদের মধ্যে যদি কেউ অপরাধে ইনভলভ হয় তার বিচার তো আমিও চাই। অ্যাট দ্য সেম টাইম আমার যদি কোনো অসুবিধা থাকে, আমি যদি কোনো অপরাধে ইনভলভ হই, আমারও বিচার হওয়া উচিত। আর নিরাপত্তা বলে যেটা বলছেন যে ওই অর্থে কিছু না, আমি খুবই সাময়িক চাকরি হিসেবে এখানে গিয়েছিলাম, অল্প দিনের ছুটির মতো। আমি এই সময়ে তেমন কোনো সরকারের বাড়িতে উঠি নাই, সরকারি কোনো নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকি নাই, যেটা আমার জন্য নতুন একটা অভ্যাসে তৈরি হয়েছে, সেটা আমাকে আবার অনভ্যস্ত করে তুলবে, আমার অসুবিধা হবে এরকম কিছু না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই যে অনেক সময় বলার ক্ষেত্রে বলার ইয়েটা যে এই উপদেশটাই করেছে, এই মুখে মুখে তো অনেক কিছু শুনি, কিন্তু আমাদের গণমাধ্যমগুলি কি এই সময়ে এই বিষয়গুলি নিয়ে সোচ্চার হওয়ার সুযোগ ছিল না? কেউ কি আটকেছে? না, কোনো জায়গায় আসেনি। আমি বিলিভ করি সামনের দিনও আসবে না। এগুলি বলা হয়, এগুলি বাস্তবতা নেই। আমরা এরকম একজন সরকারের কোনো এক পজিশনে একজনের বিশাল দুর্নীতির অভিযোগ পেয়েছি যে সব লুটপাট করে ফেলেছে। তো এনি হাউ সরকারের দিক থেকে একটু খোঁজখবর নিলে আসলে কি করেছে, পরে দেখা গেলো তার যে লুটপাটের গল্প বলা হচ্ছে তার কোনো বাজেটই ছিল না ওখানে, প্রকিউরমেন্টই হয়নি, কিন্তু লুটপাটের বিশাল গল্প আছে। মানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা ছিল যে হাজার কোটি টাকা আমি তো এটা পাচার করেছে, লুটপাট করেছে, কিন্তু দেখা গেল যে তখন হাজার কোটি টাকা মানে কোনো প্রকল্পই ছিল না। মানে ওই সময়ে শত কোটি টাকার আলাপ করতে পারাটাই ছিল একটা বড় বিলাসিতা। আর শেখ হাসিনার সময় 4,000 কোটি টাকা হয়ে গেছে, যে হচ্ছে কি জানি 4,000 কোটি টাকা কিছুই না, টাকাই না। তো ওই বাস্তবতা এসে জনাব তারেক রহমানকে নিয়ে আপনি দীর্ঘ ন্যারেটিভ তৈরি করলেন, তিনি হচ্ছে লুটপাট, দুর্নীতিবাজ এইসব, এবং আপনার পুরো জুডিশিয়ারি আপনার হাতে ছিল, সব কিছু আপনি যেভাবে চাইলেন সেভাবে চললো। সে সময় আপনার জুডিশিয়ারি দিয়েও আপনি কিছু প্রমাণ করতে পারলেন না, এবং একটা আদালতে একজন জাজ ওনাকে অ্যাকুইটাল দেওয়ার পরে খালাস দিয়ে দেওয়ার কারণে সেই জাজকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। আবার পরে আবার মন মতো করে ওনাকে একটা সাজা দিয়ে দেওয়া হলো। এটা ইনফ্যাক্ট ওই সময় আমার সাংবাদিকতায় আমি কিছু ইন্টারন্যাশনাল ফোরামের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, আমি কাজ করেছি। রিয়েলিটি হচ্ছে আপনি এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের সময় দীর্ঘ সময় ওনাকে যেই ন্যারেটিভগুলি তৈরি করা হয়েছিল, আমি এখানে বিএনপির পরিষ্কার দুর্বলতা দেখি। কোনো কোনো ক্ষেত্রে এগুলিকে বিএনপি ফাইট করতে পারেনি। এই ফাইট করার দুর্বলতার ফলে আজকেও ওনার যখন যে কারণেই প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে রাজনৈতিকভাবে, সেই পুরনো সুযোগগুলিকে না, যেই মানুষকে দেখেছি যে বিএনপির আমলে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার গল্প বলেছে বলে নিজে এটার প্রতিবাদ করেছে, সেই মানুষকে আমি আবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শুধু রাজনৈতিক বেনিফিট আদায়ের জন্য বিএনপিকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে। রিয়েলিটিটা কি, আওয়ামী লীগের যে দাগ সেটা বহন করে যেতে হয়েছে বিএনপিকে, এই আলাপটা তুলছে না। এক্ষেত্রে আমি বিএনপি রাজনৈতিক দুর্বলতা সবসময় দেখি যে বিএনপি এই জায়গাটা কোনো একটা কারণে এই অনেকে চাপিয়ে দেয়। এটা দুর্বলতা না, এটা উদারতা। বিএনপি হচ্ছে মানে না উদারতা আমি এটা বলবো না ভাই। বেশি উদার হলে যে খেসারত দিতে হয়। আপনি যে বললেন যে যাদেরকে নিয়েই 5 বারের দুর্নীতিবাজ হইছে,
অভিযোগ পাইছে। না আমি এটা বলি না, আমি এটা বলি না। আমি বলেছি আমি যে বলছি, যেই এটা তো মানুষকে আমি উদারতা। দেখেছি যে এই জিনিসের বিরুদ্ধে কথা বলতে একসময় রাজনৈতিক পট পরিবর্তনে সেই পুরনো ন্যারেটিভগুলিকে আবার সামনে নিয়ে সেটা তো আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। সুতরাং চ্যালেঞ্জটা কোন জায়গায়? চ্যালেঞ্জ ধরেন আমি একটা মানে একদমই প্রসঙ্গের বাইরে গিয়ে বলি, তাহলে আমার জন্য আমি সম্ভবত বোঝাতে সহজ হবে, কারণ আমি খুব বেশি পলিটিক্যাল আলোচনায় এঙ্গেজ হতে চাই না এই পজিশন থেকে, আরো 2 দিন অন্তত। সো সেই জায়গা থেকে যদি বলি যে এই যে পলিটিক্যাল পার্টিগুলি ম্যানিফেস্টো দিল, রাইট? দেখেন আমাদের পলিটিক্সে কিন্তু আমরা ধারণা করি নাই এরকম গুণগত পরিবর্তন দেখেছি গত কয়েক মাসে, কয়েক মাস ধারণা করি নাই এরকম গুণগত পরিবর্তন আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে আমরা পেয়েছি, এটা রিয়েলিটি। কিন্তু এই যে পলিটিক্যাল পার্টিগুলি তার ম্যানিফেস্টো দিল, পলিটিক্যাল পার্টিগুলিকে কনফার্ম ছিল তারা প্রত্যেকেই সরকারে যাবে? এটা তো হয় না। আপনি যখন নির্বাচন করতে যাবেন আপনার 2টা ফেট থাকে, জিতবেন অথবা হারবেন। আপনার হারার প্ল্যানটা কোথায়? আপনি যদি অপোজিশনে যান আপনার ম্যানিফেস্টোতে কি আছে? অপোজিশনে আপনি কি করবেন? নাই। তার মানে এই যে যেই দল বিরোধী দলে যাবে তাদেরকে যারা ভোট দিয়ে সংসদে পাঠালো, এই ভোটারদের কাছে তার যে রেসপন্সিবিলিটি সেই জায়গাটা কই? আপনি তো কথা দিয়ে আসেন নাই। এখন টেকনিক্যালি যদি আপনি বলেন যে আমি তো আপনাকে কোনো কথা দিইনি, অপোজিশনে গেলে কি করব, আইডিয়ালি আপনি কিছু করলেন কি করলেন না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আপনার কিন্তু এক্সিট রোড আপনি রেখে দিলেন, আপনি অপোজিশনের প্ল্যান রাখেননি। নাম্বার 1। নাম্বার 2, কেন এটা হয়? এই ইলেকশন ম্যানিফেস্টোস বলেন বা আমাদের ইলেকটরাল প্রমিসেস গুলি বলেন, এগুলিতে কেন আমরা ভুলে যাই? আজকে আপনি আলাপ করছিলেন যে বিএনপি এই প্রতিশ্রুতি দিচ্ছিল। আমাদের দেশের গভর্নেন্সের সিস্টেমের মধ্যে টোটাল এই ট্র্যাকিং এবং ট্রেসিং সিস্টেম আছে, যে আপনি ইলেকশন প্রমিস এই দিয়েছেন, এটা 5 বছরে করবেন বলেছেন, 5 বছরে 13 দিন চলে গেছে ক্ষমতা নেওয়ার পর, আপনি দায়িত্ব গ্রহণের পর 13 দিনে তো এই পর্যায়ে হওয়ার কথা ছিল। এই সূচকটা যে উঠানামা করবে আপনার পারফরমেন্সটাকে, প্রতিনিয়ত যে আপনাকে ট্রিগার করবে, প্রতিনিয়ত আপনাকে ওভারসি করবে, কই সিস্টেম কই? এখন কি হয়, আমাদের নির্বাচিত সরকার, ধরুন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ করলো আগামী 3-4 দিন 5 দিন পর, দায়িত্ব নেওয়ার পর ঠিক যখন 1 বছর আসবে তখন এনটিভিতে বিশাল স্পেশাল বুলেটিন বেরোবে, 1 বছরে বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন কত দূর। এটাই তো আমরা দেখি, এই টাইপ অফ হেডলাইন্স, এই টাইপ অফ নিউজ দেখি। কিন্তু ওভার দ্য ইয়ার, শুধু মিডিয়া নয়, ওভার দ্য ইয়ার ইনসাইড দ্য গভর্নমেন্ট এটা একটা পারফরমেন্স এভ্যালুয়েশন করার জন্য আমার কোন মিনিস্ট্রি কি 18 মাসে করছে অন্তর্বর্তী সরকার এটা এটা করেছে। করেছে। সরকার ইন্টারনালি পারফরমেন্স যেন প্রতিনিয়ত মূল্যায়ন করা যায় তার একটা ব্যবস্থা ইতিমধ্যে দাঁড় করিয়েছে, এটাতে পরবর্তী সরকার সুবিধা পাবে। এবং এটাই যথেষ্ট নয়। আমার সিভিল সোসাইটি, আমরা প্রচুর কথা বলি, প্রচুর সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে আমার বলতে, এবং ফরেন ফান্ডিং অনেকে গভর্নেন্সের জন্য করে। আমার ট্র্যাকিং ট্রেসিং কোথায়? আপনি যে পলিটিক্যাল পার্টিগুলিকে, লিডারশিপকে অ্যাকাউন্টেবল করতে চান, অ্যাকাউন্টেবল করার তো একটা ওয়ে আছে, শুধু গালি দিয়ে তো অ্যাকাউন্টেবল করা হয় না। আপনি তাকে তো কাজ করার জন্য আপনার যে রেসপন্সিবিলিটি সেটা পালন করছেন না। সুতরাং আমি বলছি আমাদের পলিটিক্সে ইন দ্য মিন টাইম আমরা একটা ম্যাসিভ গুণগত পরিবর্তন দেখেছি, অন্তত আমি মনে করি একজন ফর্মার পলিটিক্যাল রিপোর্টার হিসেবে। এটা আরও অনেক দূর যাবে যদি না এই মানুষগুলি যারা সিভিল সোসাইটির নানান প্রতিনিধিত্ব করে, নানানভাবে মিডিয়ার রোল আছে, এগুলি যদি ঠিকভাবে একটু পালন করা যায়। আমাদের সামনের এই দিনগুলিতে এটা খুব জরুরি। বাট আনফর্চুনেটলি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এটার প্রতি একটা আগ্রহ দেখলেও পরিবর্তনের প্রতি আমি মিডিয়া সহ এই জায়গাগুলিতে আগ্রহ দেখি উল্টোটা, অনেকটা বেশি তারা আগের মতো পলিটিক্যাল তোয়াজ লেহনের বিষয়ে বেশি আগ্রহী। এটা হলে বিপদ আছে। জি, না আমি একেবারে দ্বিমত করছি না, মানে তারা অনেক যতদিন ছিল তারা ভালো ভালো কথা এবং হোয়াট শুড বি ডান, মানে কি করা উচিত সে বিষয়ে অনেক বেশি মনোযোগী ছিল এবং বলারও চেষ্টা করছে, হুইচ ইজ গুড। এই নিউট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটাই করা উচিত। কিন্তু বেশ কিছু জায়গায় তারা যেমন ট্রেন্ড সেটিং কিছু কালচার তৈরি করার দরকার ছিল সেটা করতে পারেনি। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সরকার থেকে, যেহেতু সরকারের থেকে দায় স্বীকার করতে পারছে না, 2 দিন পরে দায় স্বীকার করবেন আর কি। যে না, দায় থাকলে আমি স্বীকার করবো ভাই, আমি এখনো করা দিয়েছি এটা, মানে আমি এরকম বলছি, আমি তো এরকম তথাকথিত সরকারি মানুষ না, আমি তো সরকারের বেসরকারি লোক। তার সরকার ছিল দায় ও দরদের সরকার। হ্যাঁ হ্যাঁ, না যাই হোক, আবার এটা ঠিক যে সবকিছু চাইলেও, যেহেতু তাদের একটা টাইম ফ্রেম ছিল, সবকিছু চাইলেও তারা করতে পারেনি। সুতরাং তাদেরকে পুরাতন ধাঁচে অনেকটা একনায়কভাবে সরকার চালাতে হয়েছে তাদেরকে, যেহেতু তাদের চ্যালেঞ্জ করার কেউ ছিল না। কিন্তু অনেক কিছু করতে যেয়ে তারা আবার পারেও নাই। যেমন চট্টগ্রাম বন্দরকে তারা দিতে চেয়েছিল মানুষ পলিটিক্যাল পার্টি। আমরা আর ওই আলোচনাটায় না যাই, কারণ আমরা একদমই শেষ পর্যায়ে আছি। আপনাদের 3 জনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। 2 দিন পরেই নতুন সরকার আসবে, সেই সরকার জনগণের
সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা যেন বাস্তবায়ন করতে পারে এবং যারা বিরোধী দলে তারা যেন সরকারের গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে সেই প্রত্যাশা রেখে আজকে ভোটের ফল অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।